সাথে পরকীয়া লিপ্ত হয়েছে, শারীরিক প্রদর্শন। ওই মহিলাটা খোলামেলা। একদম উইদাউট ক্লথ। তো যখন আমি দেখলাম এই ছবিগুলো, আমি তো আকাশ থেকে পড়ে গেছি। এজ এ ওয়াইফ আমি 12 বছর সংসার করছি তার সাথে, আমার সাথে এরকম ভিডিও কল কখনো হয়নি। আমার এইভাবে সে রিকোয়েস্ট করে, তানিয়া প্লিজ, আমি বলছি এই হাত আমি কেটে হলাম, তুমি যদি স্পর্শ, এই হাত দিয়ে তুমি অন্য নারী ধরছো, তুমি না পাক, তুমি অন্য নারী ধরছো, আমারে ধরতে পারো না, আমি আমার শরীরে আগুন ধরে দিব, তুমি আমারে ধরবা না। ধরেন প্রেমের বিয়ে, সুখের সংসার হওয়ার কথা, যে তাহার পর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, কিন্তু ঘটনাটা কি ঘটে? তৃতীয় কোনো ব্যক্তিকে জীবনে ঢুকতে দেওয়া এবং তারপরে জীবনটা তছনছ করে যাওয়া। কেমন করে হয়, কেমন করে সমাধান করা যায়, কোন ভুলের কারণে আসলে জীবনটা, আপনার সংসারটা নষ্ট হচ্ছে বা হতে পারে বা হয়েছিল, আজকের গল্পটা দেখলে সেরকমই একটা আভাস পাবেন আপনি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা চেষ্টা করছি আমাদের ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনগুলো আনতে, অপরাধ যেগুলো ঘটছে সেগুলো দেখাতে। কারণ প্রচার করলেই আসলে প্রতিবাদ হয় এবং প্রতিবাদ হলেই সেটা সমাধান হয়। তানিয়া, আপনি তো পরিচিত মুখ এবং কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভালো রকমের জনপ্রিয়তা আছে আপনার। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, ব্যবসা করছেন, কমতিটা কই ছিল আসলে? আসলে কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লাইফে কাউকে 100% বিশ্বাস করতে নেই, নিজেকে 100% বিশ্বাস করতে হয়। কিন্তু আপনি যখন নিজেকে বাদ দিয়ে আরেকজনকে বিশ্বাস করতে যাবেন, তখনই সেখান থেকে বিশ্বাসঘাতকতার আঘাতটা পেয়ে আসবে। ঠিক আমার সাথে তেমনটাই হয়েছে। আমার বিয়েটা ছিল প্রেমের বিয়ে। কতদিনের প্রেম? হ্যাঁ, কতদিনের প্রেম? 9 মাস বেশি ছিল না, 9 মাসের প্রেম ছিল। অ্যাকচুয়ালি লাইফ অ্যাজ এ ফার্স্ট সাইট একটা কথা বলে আছে, আমার লাইফে সেটাই হয়েছে। মানে আমি প্রথম দেখাতে, মানে আমার একটা হয় না যে বয়স সন্ধিকাল থেকে, ছোটবেলার থেকে মোটামুটি যাকে দেখি তাকে ভালো লাগে, প্রেম প্রীতি এই ধরনের আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি ফার্স্ট টাইম যখনই ওর বাবাকে দেখি, এক পলকে এক ঝলকে আমি ওই মুহূর্তেই তার প্রেমে পড়ে যাই। আর সেই মুহূর্তে বুঝে যাই যে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি এবং তাকে আমার বিয়ে করতে হবে। এই গড ফিলিংসটা, এটা আমার গড ফিলিংস ছিল। আমি মনে করি যে গড ফিলিংস, কারণ ওই গড ফিলিংস এর কারণে কিন্তু আমি অ্যাট্রাকটিভ হই, কিন্তু আমি তাকে ইগনোর করার চেষ্টা করি। বিকজ আমি একটা ভালো স্পেসে ছিলাম তখন। আমি এখন পর্দা করি, এটা সত্যি কথা, কিন্তু বিয়ের আগে আমি অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ মডেল এবং আমি অভিনেত্রী হিসেবে কাজ করতাম অফলাইনে। অফলাইনে বলতে বিভিন্ন থিয়েটারে আমি নাটক করতাম। ঢাকাতে মনে হয় কোনো থিয়েটার বাকি ছিল না যে আমি নাটক করিনি। ওই সময়টা জনপ্রিয়তা এত বেশি ছিল, প্লাস আমি সিঙ্গার ছিলাম, আমি স্টেজ প্রোগ্রাম করতাম। এখন আমি টিভিতে অনেক কাজের অফার পাই, কিন্তু তাতে আমার সংসার চলে না। কারণ কি, তার চেয়ে বেশি আমার খরচটা বেশি, আমার জামা কাপড় এটা সেটা। বাট ওই সময় আমি আমার সংসারে হাল ধরতেছিলাম, আমার সংসারটা আমার উপর চলছিল। আমি 12 বছর বয়স থেকে আমার সংসারটা চালাই, মানে আমার বাবা মায়ের সংসারটা। ঠিক আছে, তো যাই হোক, একটা সময় হয়েছে যে আমি কাজ করতে করতে আল্লাহর রহমতে আমি জায়গা কিনেছি, 2-4টা জায়গা কিনেছি। আমি যখন আমার আল্লাহর কাছে এটা শপথ ছিল যে আমি যে পর্যন্ত ঢাকা শহরে মা বাবার জন্য মাথা ঠাই করার জন্য একটা জায়গা না কিনবো, সেই পর্যন্ত আমি কাজ ছাড়বো না। আমি সবসময় পর্দা মাইন্ডে ছিলাম, যদিও আমি একজন আর্টিস্ট হিসাবে, কিন্তু আমি পর্দা করছিলাম না। কিন্তু আমার মাইন্ডটা ছিল পর্দায়, যে আমি কতক্ষণ এটা ছেড়ে আমি একটা স্বাভাবিক জীবন যাপন করি এবং আমার হাজবেন্ডটা আমাকে সেটাতে করতে সহযোগিতা করুক। তো যাই হোক, যখনই আমি এটা থেকে বের হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমার জায়গাটাকে কেনা হয়েছে, আমার টার্গেটটা পুরো হয়েছে, আমি আল্লাহর কাছে যেটা চাইছি। এরপরে ওর বাবার সাথে এই গান গাইতে গাইতেই দেখা। তো এক পলকে তাকে তো আমি ইগনোর করার চেষ্টা করছি, করি নাই যে তা না, কারণ আমি দেখছি যে এই প্রথমবার কোনো ছেলের প্রতি আমি দুর্বল হয়েছি। এটা আমার কাছে ভালো লাগে না, আমার নিজের কাছে ভালো লাগে না যে না, এটা দুর্বল হওয়াটা উচিত না। বিকজ আমার টার্গেট ছিল বাবা মার খুশিতে আমার খুশি, বাবা মা যাকে চয়েস করে দেবে তাকে আমি বিয়ে করবো। আর আমার এই বিয়েটাও আমার বাবা মার অমতেই হয়েছে। তারা কেউ চাচ্ছিল না যে ওই ছেলেটার সাথে বিয়ে হোক, কারণ হচ্ছে তারা কুমিল্লার। ঠিক আছে, লাইকে কুমিল্লার ইতর বলা হয়। তো ওই কারণে আমার এলাকা নিয়ে কিছু মানুষ একটা এলাকার খারাপ হইতে পারে, না না, আমি বলি মানে হয়েছে কি, আমাদের একটা কথা, আসলে সবাই একরকম না।
Right. কিন্তু কেন এই ইতর শব্দটা আসে সেটা যদি আপনি খোঁজ করেন বা আমার কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন এটা আসছে। সবাই একরকম না। আমি অরিজিনাল ঢাকায়, তাই বলে কি আমি খারাপ? আবার আমি কুট্টি তো না। ভালো তাও তো না। ঢাকায় কুট্টি তো আপনি না, রাইট? হ্যাঁ, তো সেটাই না, আমি ঢাকায় কুট্টি, মানে ঢাকায়া বলতে কিন্তু পুরো জি। ঢাকায়া, কিন্তু আমার চলাফেরা কথাবার্তা কেউ বুঝবে না যে আমি আপনার ঢাকায়া। কথা বোঝা যাচ্ছে না। এটাই। তো উনি ছিল কুমিল্লার, ঠিক আছে? তো এই কারণে আমার বাবা মা মা বাবা দুজনেই চেয়েছিল যে ওনার সাথে বিয়েটা যাতে না হয়। তো আমি খুব মা বাবাকে বলি যে তোমাদের জন্য আমি আমার লাইফে পড়াশোনাটা আমি শেষ করতে পারিনি প্রপারলি, ঠিক আছে? আমি তোমাদের জন্য এত কষ্ট করছি, আমার একটা চাওকে তোমরা পূরণ করতে পারো না, তোমাদের সব চা আমি পূরণ তখন করছি। বয়স কত আপনার? তখন আমার বয়স প্রায় 21 কি 22 হবে। ছোট মানুষ। হ্যাঁ, তবে আমাদের মানে আমার মা চেয়েছিল, বাবা চেয়েছে 18 বছরে আমাকে বিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আমি বলছি যে আমার টার্গেট পূরণ না হলে আমি দিব না। মানে আমাদের জন্য 21, 22, 23 বছরটা অনেক বেশি। হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আমরা পড়াশোনাতে ছিলাম না, Okay. পড়াশোনায় থাকলে আলাদা একটা বিষয়। আজিরা থাকলে কেউ বাবা মা চাইবে না যে মেয়েরা ঘরে বসে থাকে। তো বাবা মা বিয়ে দেয় কেন? আপনি একটা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, শরীয়ত মোতাবেক, সামাজিক মোতাবেক আপনাকে তখনই বিয়ে করানো হবে যখন আপনার বিয়ে করার বয়স হবে, মুরব্বীরা মনে করে। হ্যাঁ, তো বিয়ে করা মানে কি? স্বামীর সাথে সুখী জীবন যাপন করা, স্বামীর আদর ভালোবাসায় থাকা, তাই তো তারা চায় যে বয়সের আগে যেন বিয়েটা দেই, তারা যাতে প্রেম প্রীতি করে কোনো খারাপ কিছু না করে, এটাই তো টার্গেট তাদের। তো আমার বাবা মারও সেম ছিল, কিন্তু আমি সেটা শুনিনি। তো ওর বাবার সাথে আমাকে বিয়ে দিবে না, তো একরকম আমি খুব ঘরে পাগলামি সাগলামি যেটা করে আর কি আর্মের থাকলে সেটা করেছি। লাস্ট পর্যায়ে ওর বাবার সাথে আমাকে মেনে নিয়েছে এবং আমাকে বিয়ে করা হয়েছে। তো উনি বিয়ে করে আমাকে নিয়ে গেছে 5 দিনের জন্য। তো উনি ছিল দুবাই প্রবাসী, ঠিক আছে? দুবাই প্রবাসী। তো উনি হচ্ছে দুবাই প্রবাসী, দুবাই চলে গেছে, বিয়ের 5 দিন পর চলে গেছে। এরপর 1.5 বছর পরে আসছে বাংলাদেশে। এবং 1.5 বছর পরে আসার পরে আমি হঠাৎই প্রেগনেন্ট হয়ে যাই, এবং 5 মাস সময় আমি যখন প্রেগনেন্ট অবস্থা আমাদের বিয়ের আনুষ্ঠানিক একটা অনুষ্ঠান হয়। তখন আমার কিন্তু পেটে বাচ্চা 5 মাস। তো সবকিছু মিলিয়ে আমি বিয়ের প্রথম থেকে, মানে বিয়ের 5 দিন আমি বাদ দিছি। ওই 5 দিনে কিন্তু একটা পুরুষ মানুষ চেনা যায় না, বোঝা যায় না, সে 5 দিন আমি বাদ দিয়ে দিছি। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম এবং সে আসছে, সে একটা যে তার ভিতরে সমস্যা, রোগ, হ্যাঁ, এই জিনিসগুলো আমি অনুভব করতে পারছি। প্রথম বলবো সে একটা আনরোমান্টিক পার্সন, তার মধ্যে রোমান্টিক বলতে কিছু নেই। একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, একটু ব্যাখ্যা বলতে যে একটা নতুন বউকে কিভাবে সময় দিতে হয়, তার প্রতি আদর ভালোবাসা কেয়ারিংটা কিরকম হয়, আমি সেটা কখনোই পাইনি। আমি সেটা থেকে বঞ্চিত। তার যখন মন চাইতো আমার সাথে আসতো, যখন মন চাইতো আসতো না। সে এমন কথা বলতো যে আমি অবাক হয়ে যেতাম, কারণ আমি আমার ভাবি বা বোন টোন তাদের কাছ থেকে তো আমি অন্যরকম শুনতাম বিয়ের লাইফটার ব্যাপারে, বিবাহিত একটা জীবনের ব্যাপারে আমি অন্যরকম শুনতাম, কিন্তু আমার ক্ষেত্রে এটা ছিল না, আমার ক্ষেত্রে আলাদা ছিল। আমি ভাবতাম যে আমার বিয়ে হয়েছে কি হয়নি, আমার কাছে মনে হয় না, আমি একদমই ফিল করিনি যে আমার বিয়ে হয়েছে। কেন? বারবার প্রশ্ন করি কেন। ইভেন কি ওই সময়টা, যেহেতু আমার লাইফের প্রথম পুরুষ ওর বাবা, প্রথম প্রেম ওর বাবা, প্রথম ভালোবাসার মানুষটি ওর বাবা, এবং প্রথমবার বিয়েও করছি তাকেই আমি, তাই না? তো সবকিছু মিলে প্রথম পুরুষ আমার জীবনের সে। আমি তাকে ছাড়া আমি কাউকে চিনি না, আমি পুরুষ মানুষ চিনি না, তাকেই চিনি। পুরুষ মানুষকে আসলে এরকম হয়? চিন্তা করলাম হয়তো এরকমই হয়। তার ভিতরে কি সমস্যা আমি তখনও কিছু বুঝি না। কেন এরকম সে আনরোমান্টিক, কেন আমাকে সময় কেন দেয় না, আমার পাশে কেন থাকে না? প্রথম আমি ভাবছি যে গ্রামের মানুষ, মান সম্মানওয়ালা মানুষ, সে হয়তো ভাবছে যে আমি যদি তানিয়ার সাথে একটু ক্লোজ হয়ে বসি, জাস্ট বসাটা, ক্লোজ হয়ে বসাটা, আমি যদি ওনার পাশে এসে বসে আরেক দিকে গিয়ে বসে যায়, খারাপ দেখা যায়, মানুষ কি বলবে? হাজবেন্ড ওয়াইফ, নিজের বউ, উই আর হাজবেন্ড ওয়াইফ, সো কেন আমরা এই ডিস্টেন্সটা রাখবো? এরকম করতো। তো আমি ভেবে নিচ্ছি যে ওকে, ঠিক আছে, গ্রামের মানুষ মান সম্মান বেশি চিন্তা করে, আর আমরা একটু ঢাকার মানুষ একটু ফ্রিলি মাইন্ডেড, হয়তো এটার জন্য মিল হচ্ছে না। তো এরকম অনেক কিছুই হচ্ছিল। তার মধ্যে তো বাচ্চা পেটে আসলে শারীরিক ভাবে অনেক অসুস্থ বোধ থাকে, তো এত কিছু ভাবারও আমার সময় ছিল না। 6 মাসের বয়সে উনি চলে যায়, এবং সে 1.5 বছর, বাচ্চা যখন 1.5 বছর বয়সে তখন আসে। তখন আমি ভালো করে তাকে অবজার্ভ করলাম যে অ্যাকচুয়ালি এমন কেন। দেখি যে না, এরকম কিছু না। যেহেতু আমি ঢাকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা ঢাকার, আমার কুমিল্লাতে বিয়ে হয়েছে, তো আমি বিয়ের পর অবশ্যই শ্বশুর বাড়িতে আমার কুমিল্লা হবে। তো বিয়ের আগে আমি তাকে বলছি যে দেখো, আমি ঢাকায় অভ্যস্ত, আমি ঢাকার পরিবেশে অভ্যস্ত, তুমি গ্রামটাকে ঢাকার মতো করে দাও,
লাইক একটা ফ্ল্যাটের যেমন হয়, একটা ঢাকার ফ্ল্যাটটা যেভাবে হয় এরকম একটা ফ্ল্যাট তৈরি করে দাও না, ঘরের ভিতরে টয়লেট, ঘরের ভিতরে পাকঘর, এরকম কিছু একটা করে দাও, ঘরটা টাইস করে দাও, ঠিক আছে? আমি যখন গিয়েছিলাম, যে কি বলবো লজ্জার কথা, কোনো ঘরে দরজা ছিল না, মানে মেন দরজা ছিল, রুম ছিল চারটা রুমে কোনো দরজা ছিল না, সব পর্দা ছিল। মানে তখন বাড়ি নতুন বানাচ্ছে না, তাইলে ওনার বোনের হাজবেন্ড সবাই এভাবেই বসবাস করতেছে। আমি এটা মেনে নিতে পারি নাই, যে এটা কেমন কথা, ঠিক আছে? প্রথমবার শুনলাম এরকম কাহিনী। হ্যাঁ, এটা হয়েছে আমার সাথে। তো পরে আমি এটা নিয়ে অবজেকশন করছি, যে আমার অনেক বেশি আনইজি ফিল করি। আমি নর্মালি শুয়ে থাকি, মেয়ে মানুষ, হঠাৎ করে কেউ একজন ঢুকে যায়, ঠিক আছে? ইভেন কি এমনও হয়েছে যে ওনার নিজের বোন আমার ঘরে এসে ড্রেস চেঞ্জ করতেছে, নিজের ভাই ঢুকে গেছে। এমনও মনে করেন আপত্তিকর ঘটনা ঘটে গেছে। তো এটা কেন হলো? তোমরা পুরুষ মানুষ কাজ করো, এতটুকু পর্দা রাখতে পারো না মেয়েদের? তো আমি ঝামেলা করাতে, চিল্লাচিল্লি করাতে উনি আমাকে লোহার দরজাটা, সব ঘরে লোহার দরজা লাগিয়ে দিছে, যেভাবে গ্রাম দেশে হয়, তো লাগিয়ে দিছে। যাই হোক, তো উনি তারপরে এখান থেকে এসে চলে গেল। চলে যাওয়ার পরে তার সাথে আমার বনাবন্তি তখন থেকে কিন্তু ছিল না, প্রথম থেকে আমার বুঝতে একটু সময় লাগছে যে কেন হচ্ছে না। তো আমি ফাইনালি দেখলাম যে সে আমার প্রতি অমনোযোগী, আমার প্রতি টোটালি অমনোযোগী। ওই বন্ধুর বইয়ের সাথে সে খুব নোংরা ভাষায় বিয়েন শালীন যেভাবে কথা বলে, আগের দিনের যেটা হইতো, এখন তো আমরা অনেক সচেতন, তো ঠিক ওইভাবে নোংরা নোংরা ভাষায় কথা বলতো, হোয়াটসঅ্যাপে ইমোতে আমার সামনেই কথা বলতো, মোবাইলে চ্যাটিং করতো, এগুলো সব দেখতাম। আমি অবজেকশন জানাইছি, আমি তোমার ওয়াইফ, তুমি তো আমার সাথে এত নোংরা ভাবে কথা বলো না কখনো, তো তুমি বাইরের মানুষের সাথে বা বেটা পিসিদের সাথে কেন, নিজের ফুফাতো ভাই, চাচাতো ভাইয়ের বউয়ের সাথে এইভাবে কথা বলে, ভাবি হয় সম্পর্কে, বন্ধুর বউয়ের সাথে এইভাবে বলে। তখন ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা যদি তোমার কোনো বন্ধু আমার সাথে এভাবে নোংরা ভাষায় কথা বলে তোমার কেমন লাগবে? তো বলে, এত বড় সাহস কারো নাই যে আমার বউয়ের সাথে এরকম কথা বলবে, আচ্ছা তুমি মানুষের বউয়ের সাথে বলো কেন? তাদের লাগতে পারে না, তোমার কেন? তো ওরা আমাকে একটা কথা বলার সাহস পেয়ে যাবে। তো এরপরে সে থামে নাই, সে ঘন্টা পর ঘন্টা ভাবিদের সাথে কথা বলতো, ঘন্টা পর ঘন্টা। তো আমি চিন্তা করে দেখলাম, মানে তার প্রতি কিন্তু আমার ওই অবিশ্বাসটা কখনোই আসে না যে কোনো মেয়ের সাথে তার সম্পর্ক হতে পারে। তাহলে এটা কি হচ্ছে? আমার কাছে মনে হতো যে ছেলেদের একটা চোখের খিদা থাকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, ছেলেদের একটা চোখের খিদা থাকবেই, জাস্ট এই যে চোখের খিদা, মুখ দিয়ে বলে শান্তি, চোখ দিয়ে দেখে শান্তি, মানে আমার কাছে এটাই মনে হতো। আর সে আমার সাথে যেভাবে চলাফেরা করতো, আমার মনে হয় নাই যে আমাকে এত ভালোবেসে বিয়ে করছে। তখন আমি অনেক বেশি সুন্দরী ছিলাম, আমার স্বাস্থ্য সুস্থ একটা নায়িকাদের মতো ছিল, যেহেতু আমি একটা আর্টিস্ট ছিলাম ওই সময়, আমার ফিগারটাও কিন্তু একটা নায়িকাদের মতো ছিল, দেখতো আমি নায়িকাদের মতোই ছিলাম। তো ওই সময় আমি যে ওনাদের এলাকায় গেছি, আমাকে ঐশ্বরিয়া বলে সবাই আখ্যায়িত করতো যে ঐশ্বরিয়ার মতো সুন্দর বউ পাইছে, এরকম বলতো। এবার বুঝে আমার সৌন্দর্যের লেভেলটা কত ছিল, সৌন্দর্য সবই শেষ হয়ে গেছে ওনার কারণে। তো ওনার সাথে এই ঘটনার পরে উনি যখন চলে যাওয়ার পর বাংলাদেশে যখন ওনার সাথে আমার সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, যে ইতুর যেটা বলি সেটা নিয়ে আমি একটু কথা বলি। সে কিছুই করে দেয়নি, যে ফ্ল্যাটের মতো এটা সেটা, বাইরে টয়লেটে যেতে দিত। আমি গোসল করতে যাইতাম, গোসলখানা তো বুঝেন গ্রাম দেশের, মানে কি বলে এটাকে, উন্না টুন্না ছালা টালা দিয়ে করতো। আমার লজ্জা লাগতো, হঠাৎ করে বাড়িতে একটা পুষ চলে আসতো, তখন আমি বসে যেতাম আমি। তো আমি খুব কাঁপতাম, আমি সহ্য করতে পারতাম না। এরপরে আমি খুব ভূতের ভয় সবসময় আমার ভিতরে থাকে। বাইরে টয়লেট আমি যেতে পারি না, ওখানে করতে পারি না। রাতে আমার কোন একটা কিছু দরকার হলে আমি যেতে পারি না, ঘরের মধ্যে আমি হয়ে থাকি। তখন তো সে বাংলাদেশের বাইরে, হ্যাঁ, তা আমার তো একা অনেক কষ্ট হচ্ছে, তো অনেক কাঁদতাম, অনেক বুঝাইতাম। তো সে বলতো দিব, যেই বাচ্চাটা হইলো বাস ওনার রূপটা দেখানো হয়ে গেল। সে বলে, আমি কি সুন্দর দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? তুমি তো গ্রামে কাজ করতে পারো নাই। আমি তো তোমাকে বলছি আমি গ্রামে কাজ করতে পারি না, আমাকে গ্যাসের চুলা দিতে হবে, কিন্তু দাও নাই। আমি বলছি গ্রামে থাকতে পারি, তুমি টোটালি আমাকে সবকিছু দাও। বলে এখন এগুলি বলে লাভ নেই, আমার টাকা পয়সা আমি দিব না। মানে মোট কথা হচ্ছে তার দেওয়ার কোনো নিয়ত নাই। ওরা মনে করে, মানে ওই দেশের লোক মনে করে বিয়ে হয়েছে, এখন তোমাকে যেভাবে রাখি ওইভাবে থাকতে হবে, তুমি কিছু বলতে পারবে না। আর তুমি মেয়ে জাতি, তুমি আমার ওয়াইফ, তুমি আমার পায়ের জুতা, মানে তুমি আমার পায়ের নিচে থাকো, তুমি পায়ের উপরে ওঠার চেষ্টা করবে না। আমাকে এভাবে অনেক দাবানোর চেষ্টা করছে। পুরা ফুল শ্বশুরবাড়ির ফ্যামিলি একটা মানসিক যে অত্যাচার, শাশুড়ি ননদ, বাসর আমার করে নাই, বাসরটা করে নাই, জাল সবাই মিলে মানে এত বেশি করতো। বিশেষ করে এটা বলতো যে আমার বিয়ের সময় অ্যাকচুয়ালি কাবিন হয়েছিল তো প্রথম, পরে আমার বিয়েটা হয়েছে। বিয়েতে আমি শুধু টিভি আর একটা কম্বল দিয়েছিলাম,
ফার্নিচার আমি দিই নাই, ইচ্ছাকৃতভাবে দিই নাই, কারণ প্রথম বিয়ের আগে ও বলছে ফার্নিচার লাগবে না, যাওয়ার পর আমাকে ফার্নিচারের জন্য অনেক প্রেশার করছে, আমার কাছে মনে হচ্ছে এটা যৌতুক চাচ্ছে। তো আমি বলছি আমি যৌতুক দিব না, আমার এটা নিজের ইচ্ছে ছিল, তুমি তখন অ্যাকসেপ্ট করো না, এখন আমি দিব না। এই জন্য ওখান থেকে আমার অনেক কথা শুনতে হয়েছে, আমার শাশুড়ি বলেন, চাচি শাশুড়ি বলেন, পাশে বাসার মানুষ বলেন, সবাই বলতো। আমাকে যখন বিয়ে করে, তখন কাবিন করে, তখন আমাকে 1 লক্ষ স্বর্ণ দিয়ে বিয়েটা হয়নি, কিন্তু আমি ওনাকে আংটি চেন দিয়ে বিয়েটা করছি। এরপর ওখানে যাওয়ার পরে শুনতে হয় আমাকে, এটা ওই দেশের মানুষের এটাই চল। আমি যে এলাকাটার নামটা বলতেছি, নারায়ণপুর এলাকা, 14 গ্রাম নারায়ণপুর এলাকা। ওই দেশে শুধু যে ওনারা এরকম তা না, আশেপাশে যতগুলো মানুষ আছে আমি সবাইকে এরকমই দেখছি। তো ওনাদের বিষয়টা হচ্ছে, ওনা আমাকে বলতো যে আমার ছেলের যদি আজকে অন্য জায়গায় বিয়ে করাতাম তাহলে 8 হাতে 8টা আংটি হতো, চেন হইতো, হ্যাঁ 2টা ট্রাক ভর্তি জিনিসপত্র দিত। আমি 2টা ট্রাক ভর্তি জিনিসপত্র দিবে কেন? হ্যাঁ সব দিতে হবে, বাচ্চা আমার হয়েছে, গরু ওনাদের দিতে হবে গিফট, ঠিক আছে, বাচ্চা আমার পেটে, ওনাদের পিঠা বানায় আমার হাতে খাওয়াতে হবে। মানে অনেক মানে কুসংস্কার যেগুলো ভরা ছিল, তো এগুলো আমি কিছু করিনি, কিছু কিছু আবার না করে পারিনি, করছি। যখন কোরবানির সময় আসবে তখন একটা আলাম খাসি তাদেরকে দিতে হবে, ওই খাসির সাথে তেল, চিনি, নুন, ময় মশলা যা লাগে রান্না করতে সব দিতে হবে, বাধ্যতামূলক। আমরা দিই নাই, প্রতিবাদ করছি। আমি সে বলে ওনাদের মান সম্মান থাকে না, আমি মান সম্মান আমাদেরও আছে, আমরা একটা খাসি দিব, আপনারা কি দিবেন সেটা বলে। আমি খুব প্রতিবাদী ছিলাম, আমি এগুলো নিয়ে খুব প্রতিবাদ করতাম। আমার প্রথম থেকে যৌতুকটা নিয়ে আমার খুবই প্রবলেম ছিল। হ্যাঁ, তা আমার সাথে এই জিনিসটা হবে এটা আমি মানতে পারতেছিলাম না। তবে আমি যাই হোক, ঝগড়া করি নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কিন্তু মোটামুটি আমি প্রতিবাদ করছি। এই হলো আমার বিয়ের ওই দিকের কাহিনীটা। আর ওর বাবার সাথে যেটা দেখতেছিলাম, সারাদিন পরে একবার ফোন দেয়, কেমন আছো, ভালো আছো, কি করো, এটা সেটা, বাস শেষ। এরপরে যদি তার রোমান্টিক কিছু কথা বলতে হয় তাহলে সে ড্রিঙ্কস করবে বৃহস্পতিবার দুবাইতে। ড্রিঙ্কস করার পর সেদিন আমার সাথে একটু রোমান্টিক কথা হয়, সেদিন মনে হয় যে আমি বিবাহিত, মানে সুস্থ স্বাভাবিক না। না। এবং সেদিন আমাকে বলবে, আমি যখন আবার বলি ফ্ল্যাটটা করে দেয়, এটা সেটা বলে, ফ্ল্যাট কেন, তোমার জন্য আমি তাজমহল বানিয়ে দিব। মরার পর হ্যাঁ, তো সকালে ঘুম থেকে ওঠা বলে, পরে বলি কে তাজমহলটা কোথায় বানাইতেছো, কয় দূর, বাদ দাও। এরকম হচ্ছিল। তা আমার লাইফে আপনি আরেকটা বিষয় অবাক হয়ে যাবেন, আমার বিয়ের পর থেকে আমার ভরণ পোষণ আমি আমার নিজেরটা করেছি। ইভেন কি আমার 2টা বাচ্চা হয়েছে, তাদের ভরণ পোষণ জন্ম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আমি করতেছি। তার অবদান নেই, তার অবদান নেই। এর মানে আপনি বুঝতে পারেন আমি প্রথম থেকেই কত ভুক্তভোগী ছিলাম, কত কষ্টের জীবনটা গেছে। আমার বাবা মা বা আমার রিলেটিভ যখন তাদের বাসায় যাবে, আমার সাথে মানে কি বলবো, অনেক দুর্ব্যবহার। মানে মুরগি খাওয়াবে না, তারা একটা মুরগি দিয়ে 10 জন মানুষকে খাওয়াবে, এটা পসিবল না। হ্যাঁ, 1 কেজি মাংস দিয়ে সবার হয়ে যাবে, গরুর মাংস। এগুলো করে প্রথমবার আমার খুব কষ্ট হয়, ওর টাকা দিয়ে আর কি বাজার সাথে করে। দ্বিতীয়বার আমি আর ওর টাকায় ওকে ভরসা করি নাই। হ্যাঁ, আমি আমার নিজের টাকায়, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন যারা যেত, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা খরচ করে আমি ওখানে তাদেরকে আপ্যায়ন করে দিতাম। কিন্তু আমি বুঝতে দিতাম না এটা আমার টাকা ছিল, বুঝাইতাম যে আমার হাজবেন্ড এটা ব্যয় করছে। এরপরে এগুলো নিয়ে আমার অনেক প্রবলেম হতো। তো যাই হোক, যৌতুক আমরা দিই নাই, আমার উপর অনেক প্রেশার ক্রিয়েট হয়েছে, আমি প্রতিবাদ করছি, অনেক কথা শুনছি, লাঞ্ছিত হয়েছি অনেক, কিন্তু আমি এটাতে আমি করতে দিই নাই। তো হলো কি, উনি যখন আমার বাচ্চা 1.5 বছর বয়সে 2 মাস থেকে বিদেশ চলে গেল, তো ওনার সাথে আমার সবকিছু মিলে টুকিটাকি ঝগড়া লাগছে, আমি অশান্তি বোধ করতেছি, আমি সুখী বোধ করতেছি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভরণ পোষণ, ওইটা আমি পাচ্ছি না। স্বামীর আদর ভালোবাসা বাদ দেন, একটা তো হতে হবে লাইফে, একটা থাকতে হবে, সেটাও ছিল না। আমার অশান্তি বোধ হচ্ছে না, আর এটা রিয়েলাইজও নাই। এখন আমি আরেকটা কথা বলি, আমি জানি না আপনি কোন দেশের, বাট আমি আমারটা বলতেছি। ওই দেশের নিয়ম হচ্ছে যে আই ফোলারে বিয়া করাইছি, আই ফোলার কামাই খাইতাম, আই ফোলার বউয়ের কামেও খাইতাম, ফোলার শ্বশুর বাড়ি কামেও আই খাইতাম। বুঝতে পারছেন কি? আমি আমার ছেলের বিয়ে করাইছি, আমি তো আমার ছেলের কামাই খাবো, আমি আমার ছেলের শ্বশুর বাড়ি কামাইটা খাবো। তো তাদের মাথার ভিতরে আজও পর্যন্ত এটাই ঢুকে আছে, আর এটাই করছে আজ পর্যন্ত আমার সাথে। ঠিক আছে, উনি যদি আমাকে খাওয়াতে পারে ওকে, না খাওয়াতে পারলে না ওকে, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ, আমি, আমার বাচ্চা এবং তাকে পালতে হবে। এবং এটা আমার চোখ দিয়ে দেখা, এটা আমি নিজের চোখে ওই দেশে দেখে আসছি যে অন্যান্য পরিবারে কি করতেছে, সেম এই জিনিসটাই করতেছে।
আর আমি হয়ে গেছি বাধ্যতামূলক, আমি এটা চাই না। আর ওরা যে করতেছে এটা খুশি খুশি করতেছে, খুশি, ইটস ওকে। আপনি নিতে চাচ্ছেন না, আপনার লাগবে না, না জামাই তোমার নিতেই হইব, ওখানে বিষয়টা এরকম। কিন্তু আমাদের ক্ষেত্রে তো এটা না, আমাদের কোটি টাকা আছে কিন্তু আমি আপনাকে দেবো না বিনা কারণে, আমি জামাই জনকে কেন দিব? খুশি মনে গিফট করতে পারি, কিন্তু আমি ওইভাবে দিতে পারি না, প্রথমত হচ্ছে এটা। তো উনি চলে যাওয়ার পরে উনি কথা বলে না যে আসলে নারীর মনে কষ্ট দিতে হয় না, তুমি যদি সৎ থাকো তোমার কষ্টটা কিন্তু উপরে আল্লাহ শুনে নিবে। ওনার বিজনেস ছিল দুবাইতে, চাকরিও ছিল পাশাপাশি। কি হলো, দোকানে আগুন টাগুন লাগলো, লস খাইলো, অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট। ঠিক আছে, একটা পর্যায়ে তার সাথে আমার মানে এটার জন্য না যে তার সাথে আমার বন্তি হচ্ছিল না, মন মানসিকতা হচ্ছিল না আমার, মানে কোনো দিক দিয়ে আমি তাকে সুখী বোধ করতেছিলাম না। ওখানে বিভিন্ন বারে টারে যাইতো, বারে যাইতো, মেয়েদের পেছে টাকা পয়সা লুটাইতো। তো এগুলো শুনে জেনে কিন্তু কোনো মেয়েরই শান্তি লাগে না, অশান্তি বোধ করতাম, একাকিত্ব বোধটা ছিল আমার প্রথম থেকে, বিয়ের প্রথম থেকেই আমার একাকিত্ব বোধ ছিল। তো এটি নিয়ে ঝগড়াঝাটি হইতেই হইতো। তো আমি আমার সাথে একবার শুধু একটা কারণে, তখন আপনার কুমিল্লা রোডটা তৈরি করতেছিল, পুরো রোডটা ভাঙা, ঠিক আছে, বিশ্ব রোড টোড পুরো রোডটা তৈরি করতে, বিভিন্ন ব্রিজ ট্রিজ তৈরি করতেছিল তখন। তখন ওই রাস্তাটা ভাঙার কারণে আমি কোরবানিদের আগে বাড়িতে যেতে পারি, মানে আমার শ্বশুর বাড়িতে যেতে পারি। আমাকে বলছে, আমি বলছি দেখো আমি কোরবানিদের ভোর সকালে চলে যাবো, কারণ এত জ্যাম। আমি টিভিতে শুনতেছি যে 24 ঘন্টা 72 ঘন্টা ধরে গাড়িতে, তা আমার বাচ্চা সহ আমার অনেক কষ্ট হবে, আমি এমনি গাড়িতে উঠতে পারি না, বাসে আমার বমি হয়। বলছে, শুনে নাই। পরে আমি শুধু এই কথাটা বলছি, আমি আমার শ্বশুর বাড়িতে ফোন দিছি, আমার শাশুড়ির সাথে কথা, সবার সাথে কথা বলছি, বলছে কোনো প্রবলেম নেই তানিয়া, তুমি সকালে আসো। ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম ওনার। সে এতটা একটা বিষয় নিয়ে 5টা মাস আমার সাথে কথা বলেনি, 5 মাস, যেখানে আমি ভালোবাসা মানুষ, 3 দিনে বেশি আমি রাগ করে থাকতে পারি না, বা 3 দিনের বেশি যদি সে ফোন না দেন পাগল হয়ে যায়, সেখানে 5 মাস আমাকে ফোন দেন। আর সেটা সেদিন যে একা হয়েছে তা না, যতবারই সেভাবে করে আমি সরি বলি, আমি ফোন দিয়ে আমি সব মিটমাট করে দিই যে আমি বাড়াতে চাই না। তো উনি 5 মাস প্রায় আমাকে ফোন দেয়নি, ফোন না দিয়ে তো আমাকে বলল, মানে 5 মাস পরে ফোন দিয়ে একদিন কান্না করতে বলতেছে, তানিয়া আমি অনেক কষ্টে আছি, অনেক বিপদে আছি, আমার বিজনেস হ্যান নাই তানি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমাকে সহযোগিতা করো, মানে কিছু চাচ্ছে টাকা পয়সা করি, কিন্তু আমাকে, আমি তো আমার কাছে আছে, আমি দিব। তখন আমি বললাম, তোমার এই ফোনটার অপেক্ষাই করতেছিলাম সোনা, আমি তোমার সাথে সংসার করবো না, আমি ডিভোর্স করবো তোমাকে। কেন? কেন মানে কি, আমি বিয়ে করছি কেন? আমার মা বাবার ঘাড়ের উপর রাখার জন্য? মানে আমি কিন্তু মা বাবার ঘাড়ে আছি, বিয়ের পর থেকে মা বাবার ঘাড়েই আছি। মাঝে মাঝে কুমিল্লা যে যাতায়াত করি, ভাড়া থেকে শুরু করে ওখানে গিয়ে আমি 7 দিন থেকে আমার বাচ্চা আমি কি খাবো সেটা পর্যন্ত আমি বাজার করে ওখানে খাই, মানে আমি গিয়ে 14 গ্রাম থেকে বাজার করি, তারপর সেই বাজার দিয়ে আমি খাই। আমার এরকম জীবনযাপন হয়েছে। তো আমি বললাম যে তোমার ফোনের অপেক্ষা ছিলাম, এখন যেহেতু ফোন করছো তোমার সাথে আমি ডাইভোর্স করবো, কারণ আমি তোমার সাথে থাকতে পারবো না। কি কি কারণ আমি এভরিথিং বললাম। বলার পরে সে বলে আর এরকম হবে না, আমি আসলে এবার রোজগার করে তোমাকে খাওয়াবো, তারপরে কি বলে এটাকে, কুমিল্লা যেতে হবে না। আমি বলছি কুমিল্লা থাকতে পারবো না, যেহেতু তোমাকে পরিবেশটা আমাকে চেঞ্জ করে দিতে পারো না, কুমিল্লায় থাকতে পারবো না। বলছে আচ্ছা, তুই আমার শর্তগুলো মানার পরে আমিও মাইনা নিছি, মা বাবা সবাই কান্না করে, ছোট বাচ্চাটা বাবার জন্য পাগল, সবকিছু মিলে মেনে নিছি। ও বাংলাদেশে আসছে, আসার পরে ওর জন্য আমি চাকরি বাকরি দেওয়ার অনেক চেষ্টা করছি। 35 বছর ওভার হওয়ার কারণে সে চাকরিটা করতে পারিনি। তো আমি ব্যাংকের চাকরির চেষ্টা করছি, আমার যতটুকু জানাশোনা মানুষজন আছে, আমি বলছি টাকা লাগলে নেই, তারপর আমাকে চাকরিটা দে, কিন্তু বয়সের কারণে আমি আটকে গেছি। দিলাম ওনাকে 10 লক্ষ টাকা দিয়ে, আমি নিজের টাকা, এখানে আমার শ্বশুর বাড়ি অথবা আমার বিয়ের স্বর্ণ ছিল না। তো 10 লক্ষ টাকা আমার ভাগনার সাথে পার্টনারশিপে বিজনেস দিলাম। তো পরে আমি 2 বছর পরে সেই আমার ভাগনার থেকে বিজনেসটা টোটালি আমি নিয়ে নিচ্ছি। ওর সাথে একটা ঝামেলা হওয়াতে আমি বলছি আমাকে দোকান দিয়ে দে। প্রথম তো, কারণ উনি প্রথম শিখছিল পার্টসের বিজনেস, যে শিপ আছে না, শিপের পার্টস, তো শিখছিল, শেখা শেষে আমি বলছি তুই ছেড়ে দে। তো আমি টোটালি ওনাকে দিয়ে দিচ্ছি, তো উনি এটা চালাচ্ছিল। এখন এর মধ্যে একটা কথা, আমার যত টাকা পয়সা আছে আমি আমার হাজবেন্ডকে কখনো বুঝতে দিতাম না যে আমার এত টাকা পয়সা। আমার কাছে যদি 1000 থাকতো আমি বুঝতাম আমার কাছে 1 টাকা আছে, লাইক সবকিছু মিলিয়ে। তো এটা সবসময় আমি করতাম। তো একটা ফ্ল্যাট ভাড়া, যেহেতু ওনাকে ঢাকাতে সেটেল করবো, দোকান দিয়েছি, তো আমার তো একটা ফ্ল্যাট বাসা ভাড়া করতে হবে, মার বাসা থাকলে তো মানুষ ঘর জামাই বলবে, আর আমি সেটা চাই না, তার সম্মানটা রক্ষা করার চেষ্টা করছি। তা আমি কি করলাম, একটা বাসা ঠিক করলাম, সেটা 3 রুমের বাসা। তো সে দেখা যায় প্রত্যেক সপ্তাহে 2 দিন থাকে কুমিল্লাতে, আর বাকি 5 দিন থাকে ঢাকাতে। তো এই যে 2-4 দিনের জন্য আমি একা থাকতে পারি না, আমার ভয় লাগে। তো আমি চিন্তা করলাম যে 3 রুমের বাসা দিয়ে আমি কি করবো, আমার লাগে 2টা রুম,
একটা রুমে হয়ে যায়, কিন্তু 2টা রুম তো না হলে হয় না, আরেকটা রুম আছে, তো ওকে আমি ভাড়া দিই, যেহেতু ভাড়াটা আমার দিতে হচ্ছে, আমার 5,000 টাকা আয় হবে, এই 5,000 টাকা আমার বাচ্চার জন্য ফিক্সড ডিপোজিট করবো। আমি খুব ভবিষ্যৎ প্ল্যানিংটা খুব বেশি করি, চিন্তা করি যে ভবিষ্যৎ আমার কি হবে। ওই হিসাবে আমার এই পরিচিত মানুষ একটা, আমি তার নামটা, আমি ওর বাবার নামটা উচ্চারণ করতে চাই না, কিন্তু অবশ্যই মহিলা নামটা উচ্চারণ করতে চাই। তার নাম হচ্ছে আমেনা, আমরা ফাতেমার মা বলে তাকে আখ্যায়িত করি। সে দেখতে প্রচন্ড সুন্দরী, একদম সাদা ফর্সা। তার বয়স হচ্ছে প্রায় 48 কি 50। হ্যাঁ, যেখানে যেখানে আমার বয়স অনেক কম, তার চেয়ে আমার 15, 17, 18 মতো আর কম হবে। তো এইরকম একটা বয়স, সে 5 ওয়াক্ত নামাজি এবং সে পর্দাশীল। আমি কি পর্দা করি, তার চেয়ে বেশি পর্দাশীল সে। আমার পর্দা একটু ভুল হতে পারে, কিন্তু তার পর্দায় কোনো ভুল নাই। তার নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, মানে আমার সাথে অনেক বেশি। মাঝে মাঝে আমার হিংসে হইতো যে আমার সাথে তো বেশি ইবাদত উনি করে ফেলে। তো ওই ইবাদতের কারণে বা আমার ভাগ্নির সাথে সে ছিল আমার এলাকাতেই। ভাগ্নি বললো মহিলাটা অনেক ভালো, জামাইটা একদম বুড়া থুরথুরে। ওই জামাই দ্বিতীয় বউ হচ্ছে ফাতেমার মা। তো উনি মাঝে মাঝে আসে, ছেলে পেলে নাই, তুই থাকতে পারিস। তোর বাবাকে বললাম ছেলে টেলে নাই, মহিলা, আমি তাহলে ওনাকে সাথে নিয়ে নে, আমার একটু ভালো হইলো, আমি তো একা থাকি। আর তখন আমার দ্বিতীয় বেবিটাও চলে আসছে। তো আসার পরে এখান থেকে হচ্ছে আমার, মানে এতদিন যাই কষ্ট ছিল ওকে চলে গেছে, টলারেবল। হ্যাঁ, কিন্তু এখন যে কষ্টটা শুরু হইলো, এটা মানে আমি বুঝতে পারি। কিন্তু আমি এখনো বলি, আমি 100% ছিলাম আমার হাজবেন্ডের চরিত্র কখনো খারাপ হতে পারেনি। ইভেন কি আমি চ্যালেঞ্জ করে আমি বলতাম, আমি লিখিত দিব যে আমার হাজবেন্ডের চরিত্র কখনোই খারাপ হতে পারে না, আমি ছাড়া সে অন্য একটা মেয়ের দিকে তাকাতে পারে না, ইটস ইম্পসিবল। এটা আমার ডাইরেক্টলি বলা। তো আমি জানি না যে দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, আমার সাথে ঝাড়াঝাড়ি করে কথা বলে, খুব খারাপ ব্যবহার, খুব খারাপ আচরণ, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, মানে আমাকে, মানে মনে হচ্ছে কি আমাকে এভাবে যেতে যেতে মেরে ফেলতেছে। কি দোষ, এভাবে হেঁটে গেলা কেন, এভাবে বসলা কেন, এখন হাসলা কেন, এখন কাঁদলা কেন, টিভির দিকে তাকালা কেন, মোবাইল কেন দেখতেছো, বাচ্চা কেন দেখো না, এটা কোনো দোষের মধ্যে পড়ে? হ্যাঁ, আমি পাকঘরে কাজ করতেছি, ঘরের ভিতরে বাচ্চা পানি ফেলছে, আমি কিভাবে জানি? আমাকে ডাকতে হবে না, যাই তানিয়া আসো তুমি এটা পরিষ্কার করে যাও, ডাকতো না। কিন্তু এটা নিয়ে সে আমার সাথে ঝগড়া করতো। হ্যাঁ, কি কাজ করো, হ্যাঁ তুমি তো নানি নামে কলঙ্ক, আমি কি করছি, তো বাচ্চা পানি ফেলেছে তুমি পানি মুছো না কেন? আমি স্যার তো জানি না, আমাকে ডাকো, আর তুমি নিজে তো মুছতে পারো, তুমি মুছলে তো চলে। না, এটা হলো না, এটার জন্য আমার মাকে, আমার বোনকে ডেকে নিয়ে আসে, বিচার সালিশ করে। তো ওরাও অবাক হয়ে যায় যে এটা কি বিচার করব। তো ওরা অনেক বোঝানোর চেষ্টা করে, আমি অনেক বোঝানোর চেষ্টা করি, তবে আমি অনেক বেশি সহ্য করছি। আমি কখনো রাগি না, আমার রাগ খুব কম, আমি খুব রাগ খুব কম করি। আপনি যত অত্যাচার করেন আমি আপনাকে হাসিমুখে অ্যান্সার করার চেষ্টা করি, বিকজ আমি চিন্তা করি যে ইসলাম অনেক শান্তির একটা ধর্ম। সেই শান্তি ধর্মের অধিকারিণী আমি। আল্লাহ তাআলা যেভাবে আমাকে আদেশ করেন আমি সেভাবে করার চেষ্টা করি। কেউ কিন্তু আমরা আমাদের কর্ম নিয়ে বেহেশতে যেতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে যে আমরা বেহেশবাসী হবে এবং আল্লাহর আদেশটা পালন করতে হবে। তো এই যে ওনার সাথে যে আমার আচরণটা, সেটা ছিল সম্পূর্ণ আল্লাহর হুকুমটাকে মেনে নেওয়া, দেখবেন স্বামীর কথা মতো চলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, যার কারণে আমার লাখ লাখ টাকা খরচ হচ্ছে, হোক বাচ্চাটা নিয়ে আমি স্বামী নিয়ে থাকি, একা তো জীবনযাপন করা যাবে না, সে আমার লাইফের শোপিস হিসেবে থাক, কিন্তু থাক, আমার হাজবেন্ড আছে। তো সে আমার সাথে দিন 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 দিন, মানে এটা এই অত্যাচারটা প্রায় 5 বছর হয়েছে আমার উপরে, শারীরিক এবং মানসিক। শারীরিক অত্যাচারটা অনেক কম হয়েছে ভাইয়া, কিন্তু মানসিক অত্যাচারের আমি শেষ হয়ে গেছি, মানে আমি একদমই শেষ হয়ে গেছি ভাইয়া। আমি এত বেশি ডিপ্রেশন হয়ে গেছি যে আমি 5 ওয়াক্ত নামাজে একটা মানুষ, পর্দাশীল মানুষ, কিন্তু আমি আত্মহত্যা করতে গেছি 2 বার। আমি আমার নিজের সেন্সটাকে ঠিক রাখতে পারছিলাম না। মানসিক অত্যাচার মানে কিরকম? মানে শরীরে যদি বেশি মারতো না তাও ভাইয়া সহ্য করে যেতাম ভাইয়া। মানসিক অত্যাচারটা এটা সহ্য করার মতো না ভাইয়া, আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না কিভাবে মেন্টালি এফেক্ট গুলি হইতো। আমি ওই সময় মেন্টাল হাসপাতালের মেন্টাল যে ডাক্তার গুলো আছে, মানসিক ডাক্তার, তাদের শরণাপন্নে গেছি, আমি পাগল হয়ে যেতেছিলাম। আমি ঘুমের ট্যাবলেট খাই, ঘুম আসে না, আমি সারাদিন চিন্তা করি আমি কি করবো কি করবো। অনেকবার গভীর রাতে আমি তার পায়ে ধরতাম, পায়ে ধরে বলতাম যে শোনো তুমি কিভাবে চাও, সংসার আমি চালাইতেছি, কিন্তু তার পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত শ্যাম্পুটা যে ইউজ করে, ইভেন কি
একটা ওয়াইফের সাথে প্রোটেকশন নিয়ে যখন থাকতে হয়, প্রোটেকশনটাও আমি কিনে দিছি, এভরিথিং, তার হাতে মোবাইল, ঘড়ি, এভরিথিং আমি কিনে দিছি, সব আমার টাকায়। কিন্তু আমার আত্মীয় স্বজন, বাবা মা কেউ জানে না, যেগুলো আমার টাকা দিয়ে কেনা। আমি সবার কাছে তাকে বড় রাখছি, কারণ আমি সংসার করতে চাই, আমার স্বামীকে ছোট করতে চাই না। আমি বুঝাতে চাই আমার স্বামীটাকে আমি চলি, আমার স্বামীকে কেউ ছোট করে দেখুক, ঘর জামাই বলুক, সেটা আমি চাই না। ইভেন কি যখন আমি পারি না, তখন আমার মা, আমার বোন, আমার বোনের নিজেরও বিজনেস, আমাদের বাড়ি ঘর সবসময় সবই আছে, মানে ওনার সাথে বিয়ে হওয়ার আগে এগুলো আছে আমাদের। তো আমার বোনটা আমাকে অনেক বেশি হেল্প করছে, ওর নিজের ইনকামের টাকার থেকেও আমাকে অনেক টাকা পয়সা দিছে। তারপর আমাদের সাভারের বাড়ি ভাড়া আসে, আমাদের অ্যাপার্টের ভাড়া আসে, আমাদের নিজের গাড়ি আছে, প্লাস গাড়ি ভাড়া দিয়ে রাখছি, এগুলো সব টাকা আসে আমাদের। তো ওখান থেকে আমার মা বোন আমাকে অনেক টাকা দিত, অনেক। তাও মানে বলতো যে সংসারটা বেঁচে যাক, সুখে থাক, ওরা বাচ্চাটা থাকে এতিম না হয়, বাচ্চা দুইটা। ওই কারণে আমি সবকিছু সহ্য করছি ভাইয়া, জানেন, সবকিছু। এরপরে 4টা বছর আমি না খুঁজে পাই না, আমি এত কষ্ট করতেছি আল্লাহর কাছে। আমি দিন রাত 24 ঘন্টা শুধু কাঁদতাম আর বলতাম যে হে আল্লাহ, আমার কি দোষ, আমি কি করলে আমার সংসারটা সুন্দর হইব, ও আমার সাথে সুন্দর আচরণ করব। হে আল্লাহ, আমি পথ পাই না, আমি পথ পাই না, তুমি আমার পথটা দেখাও, আমার একটা পথ দেখায় দাও। আমি অনেকবার চেষ্টা করছি ওরে ডিভোর্স করার জন্য, আমার মা বোন করতে দেয়নি। আমার মা বোন বলছে না, জীবন যেভাবে আছে ওইভাবে যাবে, কিন্তু আর সংসার করে খাইতে হবে, লাগে টাকা পয়সা আমরা দিব, তোর যদি কষ্ট হয়। আমি বলছি মা, টাকা পয়সা না, আমার মাইরা ফেলতেছে, আমার মাইরা ফেলতেছে। ও এমন এমন আচরণ করতো ভাই, মানে আমি যাতে ঘরে না থাকি, আমি যাতে ঘরে না থাকি, আচরণ করার মানে হচ্ছে এটা। সে সামান্য একটা বিষয় নিয়ে, ঘর মোছা নিয়ে, ভাতের বলক এসে ঢাকনাটা কেন পড়ে গেল, ভাতের বলক এসে পানিটা কেন চুলায় পড়লো, এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হইতো। এই এতটুকু বিষয় নিয়ে এসে আমার সাথে 15 দিন কথা বলতো না ভাই, 15 দিন একটা ঘরের ভিতরে, 1 মাস চলে যেত। আমি একটা মানুষ, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলি না। তারপরে বিজনেসটা করি হচ্ছে সংসার চালানোর জন্য, কিন্তু তার কথা হইলো আমি বিজনেসটা কেন করি, বিজনেসের ক্ষেত্রে ডেলিভারি ম্যানের সাথে কথা বলতে হয়, কুরিয়ার সার্ভিসের সাথে কথা বলতে হয়, কাস্টমারের সাথে কথা বলতে হয়, আমি ওনার সামনেই বলি। তো আমি পুলিশ মানুষের সাথে কেন কথা বলবো, আমি বিজনেস করতে পারবো না। তখন আমি বলি বিজনেস করবো না, তাহলে কে চালাইবো? হ্যাঁ, কেন তোমরাই চালাইবে, তোমরা চালাইবা মানে মানে আমার মা বোন চালাবে, আমার কিন্তু বাবা নেই, বাবা মারা গেছে, মা বোন চালাবে, আমি বিজনেসও করতে পারবো না। এই বিজনেসটা নিয়েও সমস্যা করছে। আমার ম্যাচিং গ্যালারি নামে একটা পেজ আছে, তখন আমি বাড়ি সহ রুজিরা ম্যাডাম, বর্ষা আপু, আমি বিভিন্ন মডেল দিয়ে আমি কাজ করেছি। এত ভালো একটা লেভেলের আমার বিজনেস ছিল, আমি ওনার জন্য ফোকাস করতে পারতাম না, মেন্টালি এত প্রেশার করবো, রাত হইলে আমার ঘুম আসতো না, যে আগামীকালকে আমার বাজার কি হবে, আগামী মাসে আমি ঘর ভাড়া কিভাবে দিব, আমি কি পর্যন্ত একটা পুরুষ মানুষ যেভাবে চিন্তা করে, ওই চিন্তাটা আমার মধ্যে ছিল ভাই। আমি চিন্তা ঘুমাইতে পারতাম না, আর আমি রাতে কাইন্দা কাইন্দা উঠে আমি তার দিকে তাকায় দেখতাম, সে নাক দেয় না ঘুমায়, আমার তো এই ঘুম ছিল না ভাই, আমি ঘুমাইতে পারিনি শান্তিতে। তারপরও ভাই আমি সংসারটা ছাড়তে চাই নাই, বলতাম যে আমি বলতাম যে আমি সংসার করবো না, আসলে ছাড়াটা অনেক কষ্টকর, আমি অনেক চেষ্টা করবো, পারতেছিলাম না। ওই যে একটা কথা বলে না, তুমি যদি সৎ থাকো আল্লাহ আমি তোমার পাশে আছি, ঠিক আমার সাথে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে। আমাদের এলাকার মধ্যে আমি একদিন ঘর খুঁজতে হয়, 2 দিন 3 দিন পর পর আমি আমার কাঁদলাম মায়ের কাছে, বোনটার কাছে, আমার এই অশান্তি আর ভালো লাগে না। আমাদের বাড়ি যে কয়টা আছে সব কয়টা বাড়ি হচ্ছে সাভারে, আর আমরা হচ্ছে গ্যান্ডারিয়ার স্থানীয়। এখানে আমাদের আগে বাড়ি ছিল, কিন্তু সেটা বাবা থাকতে বিক্রি হয়ে গেছে, ওখানে আমাদের একটা বাড়ি নেই, জায়গা নাই। আমি আফসোস করলে বললাম যে আজকে যদি বোন একটা এই এলাকা আমাদের আগের বাড়িটা থাকতো বা একটা ফ্ল্যাট থাকতো, আমার এত কষ্ট হইতো না, আমার অনেক কষ্ট হয়, কারণ আমার একবার বাচ্চাটা নিয়ে আমি ঘর খুঁজতে যাই, বেহুশ হয়ে যাই আমি রাস্তায়, আমার অনেক কষ্ট হয় কান্নাতে। সেই বছরই আমার বোন আমার নামে একটা ফ্ল্যাট বুকিং দেয় গ্যালেরিয়াতে, এই ফ্ল্যাটটা এখন আছে আমাদের।
বলছে তুমি আর কষ্ট করো না, তুমি কাঁদো না। কারণ ওকে আমি ছোটবেলার থেকে টাকা পয়সা দিয়ে যেটা বলেন মানে ও আমার টাকাই মানুষ হয়েছে, তো ওর এটা বিবেক আছে যে বোন কাঁদছে, এত কষ্ট করেছে বোন আমাদের জন্য, ওর নিজের জন্য একটা অ্যাপার্ট করে নেই, আমাকে অ্যাপার্ট দিচ্ছে, গিফট করছে আমাকে, শুধু ওর বাবাকে নিয়ে যাতে আমি থাকি, আমাদের সংসারটা তাও টিকে, বাচ্চা দুইটা যাতে বাবা হারা না হয়। আমার মা বোন অনেক চেষ্টা করছে, তারপরে অ্যাপার্টটাও তৈরি হয়ে গেছে, অ্যাপার্ট তৈরি হয়ে গেছে, এখন আমরা নতুন অ্যাপার্ট উঠবো অবশ্যই, ওটার জন্য আমরা রেডি হয়েছি। তো আমরা অ্যাপার্টে চলে গেছি, তো উনি কেমন যেন আমদা করতেছে, বলতেছে বাসাটার জন্য খারাপ লাগে, এটা সেটা, আমি গাই পাগল। আমাদের অ্যাপার্টটা আমরা অনেক সুন্দর ডেকোরেশন করছি, যেভাবে হাইফাই করা যায় আর কি, ছোট একটা ফ্ল্যাট কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করছি, মনে হয় স্বর্গ। তো পরে যাই হোক আমাকে বললো ওনার, আবার আমার বাচ্চার একটু দুষ্ট, তো শুধু মোবাইল টোবাইল নষ্ট করে, তো আমার সে বললো, আমার বাচ্চা বললো, ও বলতেছে যে তানিয়া তোমার দুটা মোবাইল নষ্ট হয়ে রয়েছে, তুমি নষ্ট মোবাইল দুটা ঠিক করো না, মানে ওনার মোবাইলটা ছোট বাবু ভেঙে গেছে কয়দিন আগে, বলছে কি ঠিক করবো, নতুন একটা কিনে নিচ্ছি, এখন আর ওটা ঠিক করার দরকার নেই। তো বলে তুমি ঠিক না করলে আমি ঠিক করেছি, তুমি কেন নিবা? তো বলে কি আমি মানে উনি এটা বুঝতে পারছে যে উনি এত বেশি আমার সাথে মানসিক অত্যাচার করছে। এর মধ্যে একটা কথা ভুলে গেছে, সেটা হচ্ছে যে এই ধরনের দেখে না আমি আমার মাকে বললাম যে ঠিক আছে তোমরা ওকে ছাড়তে দিবে না, দোকানটা ছাড়ো, দোকানটা বিক্রি করো, কারণ দোকান থেকে এই যে আমি 10 লাখ টাকা দিয়ে দোকানটা দিচ্ছি, এখান থেকে 1 টাকা রোজগার হয়ে আমার কাছে আসতো না। হ্যাঁ বলতো কি নাই হবে না, আপনি জানেন আমার হ্যাপি বার্থডে একটা ফুল কিনতে পারে না, সে একটা ফুল কিনে দিতে পারেনি, ভালোবাসা দিবস একটা ফুল দিতে পারেনি, ম্যারেজ ডে দিনে তো হ্যাপি ম্যারেজ ডে বলে না, এত রোমান্টিক মানুষ হয় না। তো আমার টাকা দিয়ে সবসময় বলে টাকা নেই, আরে আমার দোকান আমার টাকা, ওখান থেকে তুই যদি 5,000 10,000 নিয়ে এসে আমাকে একটা গিফট করেছ, আমি তো তোকে বলবো না, আমি হিসাবও নেই, আমি হিসাব টোটালি নেই যে টাকা কি করছো, কিন্তু সংসারে আসতো না। মাঝে মাঝে একটু শাকসবজি আনতো, আনার পরে বলতো এই যে তোমার দোকান থেকে এত টাকা গেল, আমাকে সেটা বুঝাই দিত। মেহমান আসতো, সাথে সাথে পকেটে 500-1000 বের করে বলতো, মানে মেহমানের সামনে খুব আন্তরিক থাকতো, 500-1000 টাকা বের করে বলতে তাড়াতাড়ি এটা খাই, এটা আনো, এটা আনো, এটা আনো, ব্যাস খাওয়াটা দিত। মেহমান চলে যাওয়ার পর বলে তোমার এখান থেকে 500 টাকা 1000 টাকা গেছে। আমি গেছে তো কি হয়েছে, কাকে এটা তো তোমার দোকানের হিসাব, দোকানে লস হয়ে যাবে না, তুমি টাকাটা দাও। সেই টাকাটা আমি আমার পকেট থেকে বের করে তাকে দিয়ে দিছি, কিন্তু মানুষ তো জানে না, আমি জানি। এরকম সবসময় হতো আমার সাথে। আমি যখন দেশে যাইতো উনি 2-4-5-10,000 যাই ভাঙা যেত, আমি কিছু বলতাম না, আমি বলতাম যে ঠিক আছে, আমার শাশুড়ি তো মনে করতেছে পোলা জানি কি কামাই করার পরে কি জানি খাওয়ায়, আমারে দেয় না। আমি আমার শ্বশুর বাড়িতে বাথরুম তৈরি করছি, টয়লেট তৈরি করছি, ওখানে টাইলস করছি, কমোড লাগাইছি, বেসিন লাগাইছি, ইভেন কি বাথরুম টয়লেটের দরজাটা লাগাইছি, ফার্নিচার 4টা ঘরে দিছি। সেটা কেন, তারা আমার কাছে জোর করে নেই, আমি পুরান ফার্নিচার দিছি আর নতুন ফার্নিচার ওখান থেকে আমি কিনছি। যখন আমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই, এই পুরান ফার্নিচারটা মাঠ থেকে আমি চেয়ে নিচ্ছি, যে মা ওখানে গেলে পরিবেশটা অনেক খারাপ লাগে, তোমরা তো মাঝে মাঝে বেড়াতে যাও, আমাকে এগুলো দিয়ে দাও, সোফা, তারপরে খাট, হ্যাঁ সুকেস, আলমারি, মানে যা যা আছে নিয়ে নিছি। নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে 3-4 ঘর করে ফেলছি, ফ্রিজও দিছি তাদেরকে আমি, হ্যাঁ ঘরে ফ্যানও দিছি, 4 ঘরে 4টা। এরপরে আমি যখন মানে আমি এটি কিন্তু একদিনে করিনি, মানে আস্তে আস্তে করছি, 2-3 বছর লাগছে সময়। আমি ঘর থেকে পুকুর পাড় পর্যন্ত যাব, যাইতে গেলে অনেক স্লিপ খায়, মানে বৃষ্টির দিনে কাদা মাটিতে, আমি এটা নিতে পারি না। এরপরে আমার শাশুড়ি, আমার ননদ এদেরকে অনেকবার দেখছি হ্যাচর খেয়ে কোমর টোমর ব্যথা হয়ে অবস্থা খারাপ। তা আমার কথা হলো এখানে তুমি একটা সেপারেট করে দাও, দেয় না। পরে আমি আমার নিজের টাকায় সেই উঠানটা পাকা করছি, ইটা দিয়ে বালু দিয়ে সিমেন্ট দিয়ে পাকা করছি। আমি বছরে যাইতাম 2 বার, রোজার ঈদ, কোরবানি, 7 দিন 14 দিন অথবা 20 দিন থাকতাম পুরো বছরে, কিন্তু আমি সারা বছরের জন্য তাদেরকে দিয়ে দিছি যে ঠিক আছে যা, আমি যেদিন যাবো সেদিন আমার শান্তি, আর তোরা পুরো বছর শান্তি কর। হাড়ি পাতাল থেকে শুরু করে ভাই কোনো কিছু বাকি নেই, মুরগি, হাঁস, আমার গরুটা পর্যন্ত ছিল, মানে আমি ওদের থেকে নতুন গরু কিনে নিছি, গরুটা আমি কিনে নিছি। আমি কেন বলতেছি যে শুধু ওনাকে পালিনি, ওনার পরিবারটারও আমি পালছি। যখন আমার ননদ আমার শাশুড়ি টাকা পয়সা লাগতো, উনি দিত না, আমি দিতাম। আমি আমার দায়িত্বর চাইতে বেশি করছি, ভালোবাসা করছি। তারপরে কেন করছি জানেন, যখন বলি যে দেশের বাড়িতে আমি এটা দিব, তখন সেদিন আমার সাথে হাসি খুশি কথা বলে পাই জানেন,
ওই হাসি খুশি কথাটার জন্য আমি গিফট করতাম ওরে খালি। আমি আমার স্বামীর আদর ভালোবাসার জন্য আমি গিফট কইরা কইরা তার থেকে আমি ওটা নিতাম, তার হাসি মুখের কথাটা নিতাম যে অ্যাটলিস্ট আজকের দিনটা, আজকের রাতটা আমার সাথে ভালো ব্যবহার করবে। অন্য সুখের জন্য ভাই জানেন আমি কতটুকু অসহায় ছিলাম। আমি অসহায় দেখছিলাম যে আমি আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো না, আমি কোনো নোংরা কাজ করতে পারবো না ভাই। এই জন্য আমি চিন্তাম আমার স্বামী সহ ওইভাবে করে করে আমি তার হাসি মুখটা দেখতাম, তার থেকে ভালো ব্যাপারটা আমি নিতাম। যখন আমি অনেক বেশি ডিপ্রেস হইতাম, 2 বার সুইসাইড করতে গেছি, উনি বাঁচাইছে। সুইসাইড আমি করতে যাই, রাগ করে উনি বের হয়ে যায়, ওনাকে পায়ে ধরে আবার নিয়ে আসে আমি ঘরে আসেন, জানেন না আপনি আমার জীবন থেকে অন্য মেয়ে কোত্থেকে ঢুকলো বল? আমি সেটাই বলতেছি। ও যে বুঝি সাবলেট একটা মহিলা, ও অনেক বেশি অভাবী ছিল ভাইয়া, অনেক বেশি অভাবী। করোনার পর থেকে বেশি অভাবী হয়ে গেছিল। করোনার সময় উনি আমি একসাথে, ওনার হাজবেন্ড ওনাকে ঠিক মতো খাওয়ান দাওয়ান টাকা পয়সা দিতে পারতেছিল না, কোনো রকম ঘর ভাড়া দিত কিন্তু খাবার দিত না। এমন দিন গেছে আমি নিজের চোখে দেখছি যে সে ভাত রান্না করতে পারি মুড়ি খাইছে অথবা না খেয়ে ঘুমাই গেছে, এগুলো আমার চোখের সামনে দেখা। এখন আমি মুসলিম হিসাবে আমার ঘরের পাশে যদি কেউ না খেয়ে থাকে, আমি যে ভালো ভালো খাবার খাই, এটা কি কোনো মুসলিমের মধ্যে পড়ে? আমি তাকে প্রত্যেক মাসে 2000 টাকা করে বাজারে খরচ দিতাম, চাউল ডাল নুন তেল, ইভেন কি আমার জন্য সে সকালে নাস্তা বানানো, মানে আমি এগুলো দিতাম দিতে সে আমার জন্য সকালে নাস্তা বানানোর চেষ্টা করতো, বিকালে কিছু বানানোর চেষ্টা করতো। ওর বাবা যদি না বুঝে আমি চুপ করে সব তেল থেকে শুরু করে সবকিছু আলাদা করে দিতাম, যেগুলো দিয়ে বানাবেন খাবেন ওর বাবা জানি না জানে, কারণ বাবা আবার চিল্লাচিল্লি করতো এগুলি নিয়ে যে কেন দিবা, কেন খাওয়াইবা। তারপর দেশের থেকে অনেক মাছ আসতো, পুকুরের মাছ আসতো, শাকসবজি আসতো, এগুলো থেকে ওর বাবার সামনে দিতাম অল্প, বাবার পেছনে দিতাম অনেক বেশি। এদিকে ওনাদের সাথে কিন্তু লাইন, আমি কিন্তু কিছু জানি না, আমি এগুলো কিছু জানি না। এখন আমি যেহেতু মিডিয়া পার্সন একজন ছিলাম, আমি কেন ধরতে পারিনি? আমি অবশ্যই চালাক চতুর একটা মেয়ে। আমি ওনাদের রিলেশনটা কেন ধরতে পারিনি জানেন? আপনি শুনেন, সাপ আর বেজির মধ্যে যেমন যুদ্ধ থাকে না, ওই মহিলা আর আমার হাজবেন্ডের মধ্যে ঠিক এই যুদ্ধটা ছিল। উনাকে দেখলে এমন একটা ভাব দেখায়, এই মহিলা আমার সামনে চোখের সামনে তা সরাই দেয়, মহিলারে দেখলে আমার একদম দোকানের যাওয়াটাই বৃথা হয়ে যায়, দোকানে গেলেই মনে হয় আমার অমঙ্গল এসে গেল, এই মহিলা আমার সামনে যাইবা। মাছ আনে মাংস আনে, সে মাছের পোলটা গনে 1টা 2টা 3টা 4টা, এই তুমি গনো কেন? ওই মহিলা যদি চুরি করে, আমি আরে ও নামাজি, ও চুরি করবে না, কত তুমি চিনো? তারপরে সে পিঁয়াজ গনে যে 200টা পিঁয়াজ 50টা পিঁয়াজ, আমাকে এসে জিজ্ঞেস কয়টা পেজ খরচ করবে? এতটা। হ্যাঁ, তুমি যদি 4টা পেজ খরচ করো তাহলে এখান থেকে 10টা পেজ নেন। এই মহিলা নিশ্চয়ই নিচ্ছে। এই আপনি এসব স্বভাব আছে নাকি? আপনি কি এগুলি করেন নাকি? ফাটাফাটি ঝগড়া, আরে এটি গুনাহ হয়, গুনাহ তুমি তো করো না। হ্যাঁ, এরপরে মহিলার সাথে বাজাবাজি, হ্যাঁ আপনি এরকম করেন কেন, ওরকম করেন কেন। আবার পাকঘরে গেলে বলে কি তানিয়া ওই মহিলাটাকে বের করতে বলো তো, আমি ইসে যাব। তো যাই বলতাম আপা তাড়াতাড়ি করে আসেন তো, আমার হাজবেন্ড পাকঘরে ঢুকবে, মানে আমার সাথে কিরকম চলছে। এরপরে মহিলা চলে যেত। ওর বাবা যখন ঘর দিয়ে ঢুকতো, এই মহিলা বলতো তোমার জামাই আসছে, একদম ঘুমটা ঘামটা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিত, পর্দাশীল। হ্যাঁ, তোমার জামাইয়ের কাজ শেষ হলে আমাকে বলবা, আমার কিন্তু কাজ আছে। এরকম চলতো। এরপরে মনে করেন যদি কখনো দেখা গেছে যে আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি, পুরি সিঙ্গারা ফুচকা ইত্যাদি কিছু, বা উনি নিজে ক্যারি করে নিয়ে আসছে, তো এখন ওনাদের ঘরে একটা বাচ্চা আছে ফাতেমা, ওই বাচ্চার সাথে আমার বড় ছেলে খেলাধুলা করে, আর আমার ছোট বাচ্চাটাকে ওই ফাতেমার মা অনেক বেশি আদর করতো। উনি মোট কথা উনি যখন ধরতো তখনই আমি রান্না করতে পারতাম, যেহেতু অনেক ছোট, ঠিক আছে। তো উনি এইভাবে আমাকে একটু সহযোগিতা করতো। তো আমি ওনার কাছে রেখে রেখে বাচ্চা আমি রান্না বান্না করতাম। তো পুরি টুরি আনলে আমি যদি 4টা পুরি দিতে যেতাম না, মানে এরকম করে নিয়ে দিচ্ছি প্লেটটা, সেই প্লেটের মাঝখানে 4টা দিচ্ছে বেশি। তুমি জানো পুরি দাম কত করে? একটা 5 টাকা করে, 2টা উঠায় নিয়ে এসে দিত, ঠিক আছে। আমি বলতাম এটা কি করবো, এটা অভিশাপ লাগে, মহিলাটা অভাবী। মানে তোর অভাবের গোষ্ঠী কিলে, মানে এমন ভাব দেখাইছে যে টম এন্ড জেরি তারে 2 চোখে দেখতে পারে না, সে একটা খারাপ মহিলা। আর ওই মহিলা খালি সারাদিন বলতো তোমার জামা এরকম করে, আমার অনেক শ্রম লাগে, তোমাদের ঘরে কোনো খাবার আমাকে দিবা না, তোমার মাছ মাংস কিছু লাগবো না। তখন আমি কি করতাম, ওনাকে দেখাই দিতাম না, চুপে দিতাম যে থাক আপনার কষ্ট হবে, চুপে নেন, চুপে নিয়ে আমি ওনারে বলবো না, আমি কিন্তু ওর বাবারে বলতাম না, ঠিক আছে। এরকম একটা সম্পর্ক মাঝে আপনি এখানে প্রেম ভালোবাসা পরকীয়া দেখতে পান? ইম্পসিবল। হ্যাঁ, পসিবল না। ঠিক আমি এটা দেখছি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই দেখছে, সবাই এটা সাক্ষী যে ওনার সাথে কি ধরনের ব্যবহারটা করতে। তাহলে হইলো কেমনে, ধরলেন কেমনে?
ধরলাম কিভাবে, ওই যে উপরে আল্লাহ একজন আছে না, উনি ধরাইছে। তো মাঝখানে আমি একটা কথা মনে রাখবেন, আপনি যত বড় অন্যায় করেন, আপনার ওয়াইফ অথবা আপনার মা সেটা আগাম আল্লাহ তাআলা দিয়ে দিবে, কোনো না কোনো ভাবে আপনি বুঝতে পারবেন। আমি 2 দিন স্বপ্নে দেখছি যে ফাতেমা মার সাথে ফোনে কথা বলতেছে নন স্টপ। আমি উঠে চিৎকার করে কান্না করছি, ও আম্মু, ও আম্মু, আমি এটা কি দেখছি আম্মু? হ্যাঁ, প্রেম করতেছে, কথা বলতেছে। মানে তখন কিন্তু আমি জানি না। আম্মু বলে এটা তোর মনের ধারণা, হাজবেন্ডকে বেশি ভালোবাসে এর জন্য। তারপরে আমি চোখে চোখে রাখতাম। একদিন আমি একটা জিনিস বুঝে গেছি একটুখানি, একদম পুরো অন্ধকার। আমি আর কি শ্বশুর বাড়িতে যাবো ভোর সকালে, 7টা বাজে গাড়ি বলছি। সেই মধ্যে এত তুফান, এতই পুরা ঘর বাড়ি অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে যাওয়ার পরে এখন আমি উঠে কি করবো, বাচ্চারা উঠে গেছে খুশিতে। এখন আমি বলতেছি, আরে বাবা তোমরা সবাই ঘুমাও না, যেহেতু বৃষ্টি পড়তেছে আজকে যাওয়া হবে না, বা 12টা 1টার দিকে হবে, ঘুমায় না। তো আমার চোখে ঘুম, আমি এপিট ওপিট করে ঘুমাচ্ছি, পুরা অন্ধকার। কারেন্ট চলে গেছে, 3 বাচ্চা আমার বারান্দায় চলে গেছে, মানে বারান্দা শুধু আমার রুমে ছিল, চলে গেছে। তো ওর বাবা, ওর ফাতেমার মা, তখন ডাইনিং এর লাইটটা একটু ধরানো ছিল, তো মোমবাতি না কি যেন ধরানো ছিল, খেয়াল নাই। তো আমি দেখি যে প্রথম ওর বাবা বের হলো, পরে ফাতেমার মা বের হলো মিটি মিটি হাসি দিয়ে। তো আমি জাস্ট এক পলক এমনি দেখছি, দেখার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলছি। আমি চিন্তা করতেছি এটা স্বপ্ন নাকি মিথ্যা কিছু। তো আমি না মিলাতে পারতেছিলাম না, আমার মাথায় ঢুকছে কেন। তারপর বাচ্চারা আছে, বাচ্চারা দেখে সব বারান্দা থেকে বেরিয়েছে, আমার বারান্দা থেকে। তাহলে মানে ওরা দুজন কি করে, আর ওরা দুজন হাসতে হাসতে কেন বের হইলো কোত্থেকে? ওখানে, মানে ওই মহিলার ঘর থেকে। ওই মহিলার ঘর থেকে? হ্যাঁ, এই ঘর থেকে এই ঘর দেখা যায় না, দরজা ডোর টু ডোর। তার আগে আপনি হাজবেন্ড আপনার পাশে নেই, আপনি খেয়াল করেন নাই? পাশে তো নাই, অনেক আগে বাচ্চা সব, হাজবেন্ড সব সবাই উঠছে, দরজা খোলা। ওকে। ঠিক আছে। তো অতটুকু এই হওয়ার পরে আমি কি করলাম, গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে জাস্ট আমি দুজনকে দুইভাবে ফোন দিলাম। হ্যাঁ, ফোন ওরা আগেই মানে বুঝে গেছে, দুজনে রাখছে যে আমার হাজবেন্ড নাকি ওখানে গেছে আবহাওয়া দেখতে। যেহেতু আমার ঘরে বারান্দা আছে, আমার ঘরে জানালা আছে, এখান দিয়ে সুন্দর দেখা যায়। ওনার ঘরে গিয়ে বারান্দা দিয়ে আবহাওয়া দেখার কোনো দরকার নেই। তারপরে উনি বলতেছেন পেঁয়াজ আনতে গেছে, তোমার জামাইরে দেখে আমি ধমক মারছি, এই আপনি এখানে আসছেন কেন, আপনি বের হন। তখন তোমার জামাই বের হয়েছে, আপনি বের হলে তো আমার জামাই রাগ হয়ে বের হওয়ার কথা, সে তো হাসি মেরে বের হয়েছে। পয়েন্টটা কিন্তু ঠিক ধরছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি থাকবো না, এই বাড়িতে থাকবো না, এটা বললাম। বলার পর আমি চলে আসবো। হ্যাঁ, এর মধ্যে আমার হাজবেন্ড বলতেছে কি হয়েছে, কি সমস্যা। আমি আর ঘটনা বলি না, ঠিক আছে। ওই মহিলা অনেক চেষ্টা করছে। পরে আমি এই চিন্তা করলাম 3 মাস অবজারভেশন করি। বিশ্বাস করেন 3 মাস কেন, 1 বছর আমার নিজের ঘুম হারাম করে ফেলছি। একটা কিছু পাইনি আর, মানে একটা কিছু পাইনি। দিন দিন এত ঝগড়া আরো বাড়ছে, অনেক বাড়ছে, লেভেলটা বেড়ে গেছে। হ্যাঁ, আগে যদি মনে করেন 2 লেয়ারে ছিল, এখন 4 লেয়ারে চলে গেছে, মানে ডবল বেড়ে গেছে। আর কারে এদের মধ্যে কিছু হওয়াটাই সম্ভব না, শুধু শুধু আমার একটা মনের সন্দেহ থেকে এটা আসছে। আসলে ওরা যেটা বলছে সেটাই সত্যি। 1 বছর আমি ফেড হয়ে গেছি, আমি আর পারি না, ঠিক আছে। আর ওরা এত বেশি সতর্ক হয়ে গেছে, মানে ওরা তো জানে যে আমি অনেক চালাক, ধরতে পারলে খবর আছে। এত বেশি হয়ে গেছে যে আমি আর পারিনি ভাই, সত্যি সত্যি। ওই মহিলাটা মনে করেন প্রায় সময় আমার হাজবেন্ডের নামে অনেক বদনাম করতো। হ্যাঁ, অনেক বদনাম করতো, কিন্তু আমি কখনো কানে নিতাম না। হ্যাঁ, আর আমি কাঁদতাম। আমি যে নামাজে বসে কাঁদতাম পৃথিবীতে, আমি আপনাকে বলতেছি, কিন্তু সাক্ষী এই মহিলাটা, যে আমার আদর ভালোবাসা নিয়ে কান্না করতাম, একসাথে একটু শুয়ে থাকবো সেটা নিয়ে কান্না করতাম, সাথে একটু বসে থাকবো সেটা নিয়ে কান্না করতাম, একজন আরেকজনকে ভালো মন্দ বলবো সেটা নিয়ে কান্না করতাম। মানে সে শুনতো, আমি এরকম গলা ভেসে যেত আমার, সে বুঝতাম আমার সাথে, সেও কান্না করতো, আমার বুঝে তো থাক, সবার ভাগে সবারই হয় না, আসলে কি জানো আমরা তো সুন্দর, তাই আমাদের সাথে এরকম ঘটনা ঘটে। সে আমাকে উল্টা বুঝাইতো, মিথ্যা বলবো না। আবার যদি বলতাম ওর বাবার সাথে আমি সংসার করবো না, তখন সে কান্না করতো, না না না, সংসার ভাঙা মানে আল্লাহ মসজিদ ভাঙা, তুমি তার সাথে সংসার ভাঙতে পারবা না, তুমি এটা করো না। অনেক বুঝাইতো, লাগে কি আমার মায়ের পেটে বইনো আমার এত বুঝায় না, ঠিক আছে। তো যাই হোক, আমি কিভাবে বুঝবো যে তাদের সাথে হতে পারে। সবচেয়ে বড় বিষয় যেখানে আমার খটকা ছিল, সেটা হচ্ছে একটা নারী 5 পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেম আমি একজন নারী, পর্দাশীল মুসলিম নারী হয়ে ওই নারীটাকে কিভাবে সন্দেহ করি। আসে সন্দেহ, আমি তো নিজেকে সন্দেহ করতে পারতেছি না, তাহলে তো ওকে করতে পারতাম। আমি তো নিজে তো জানি যে আমার পর্দার মধ্যে কোনো ঘুমটা নাচে না, তো তার ভিতরে যে নাচে সেটা তো আমি জানতাম না। এরপরে আপনার চেয়ে বেশি পর্দা করতো? আমার চাইতে বেশি, মানে আমার পর্দা একটু ভুল হতে পারে, দেখা যায় কথা বলতে পারে, আমি এটা খুলে যেতে পারে, হঠাৎ করে আপনি আমার ফেস দেখে ফেলতে পারেন, ওকে ফাইন। কোথাও খাবার খেতে গেলে আমার ফেসটা দেখাই আমি খাবারটা খাই, দেখে ফেলে। তার ভিতরে এটাও ছিল না, সে অনেক বেশি ঘুমটা দিত, এই পর্যন্ত ঘুমটা থাকতো। অথচ এই আপনার চেয়ে বেশি পর্দা করা মহিলাটাই ঘটনাটা ঘটাইলো।
হ্যাঁ, কিভাবে প্রথম প্রমাণ সহ দেখলেন? প্রমাণ সহ এটা অলৌকিক বলবো প্রথমে আমি জানি না। তো যাই হোক, ওই যে বললাম, তা মোবাইলটা নিয়ে গেল, যেহেতু আমাদের সাথে মানে আমি অ্যাপার্টে চলে গেলে দোকানটাও ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি ছেড়ে দিছি, এটা আমি চালাকি করেই করছি, যেহেতু আমার জীবন বাঁচে না, আমার টাকার চাইতে জীবনটা বড় মনে করছি। এখন বিক্রি করতে গিয়ে আমি 3 লাখ সামথিং পাইছি, তার মধ্যে তার কিছু ঋণ টিন দিয়ে আমি হাতে পেয়েছি 1,80,000 টাকা, 10 লক্ষ টাকার থেকে। তারপর বলছে আমার জীবনটা বাঁচছে, কারণ অ্যাটলিস্ট সে যদি দেশে থাকে তাহলে ঢাকায় আমার সাথে এত বাজাবাজি করতে পারবে না, এত তার সাথে আমার খোটাখাটি লাগবে না, সংসারটা টিকে যাবে, নামের উপর হলেও টিকে যাবে। ওইটা চিন্তা করি আমি চালাকিটা করে করছি, আর সেই চালাকিটা বুঝতে পারছে, সে অনেক ব্রিলিয়েন্ট একটা মানুষ। তো পরে আমি অ্যাপার্টে উঠলাম, অ্যাপার্টে উঠে গেলাম। অ্যাপার্টে ওঠার পরও সে আনমনা থাকে। হ্যাঁ, একটা নতুন ফ্ল্যাটে আসলে, একটা নতুন পরিবেশ আসলে অন্যরকম রোমান্টিক হয়েই যায় ছেলেরা, বা পরিবেশটা অনেক সুন্দর। তার মধ্যে আমি এমন কিছু দেখি নাই। 21 দিন হয়ে গেছে। হ্যাঁ, 21 দিন হয়ে গেছে আমার নানুর সাথে। আমাকে প্লিজ ডোন্ট মাইন্ড, আমার নানু প্রায় সময় সকালে এসে জিজ্ঞেস করতো, তুমি কি গোসল করছো, গোসল করছো? আমি বলছি না নানু, গোসল কেন করবো? আশ্চর্য ব্যাপার, শীতের দিন। হ্যাঁ, তোমার জামাই কি তোমার আদর ভালোবাসা দেয় না? আমি বলছি না, এরকম কিছুই হয় না। হ্যাঁ, কি কি বলো, এটা কি মানুষ নাকি? আমি বলছি তোমাদের যে বলি তোমরা বুঝো না কথাটা, আমি তো সবসময় এরকমই বলি, দেখো নিজের চোখ দিয়ে, এতদিন তো আলাদা ছিলাম, বুঝো না, এখন তো সাথে আছে, দেখো 21 দিন পার হয়ে যায়, তার কোনো খবর থাকে না। আমার শীতের দিনে অ্যাটলিস্ট, আমার আবার অনেক বেশি ঠান্ডার সমস্যা, তো আমার হাজবেন্ডের পাটা যদি অ্যাটলিস্ট আমার পায়ের সাথে থাকে তাহলে আমি ঘুমাতে পারি, অ্যাটলিস্ট আমার শরীরটা গরম তাপমাত্রায় থাকে। সে পাটা দিল আমাকে লাঠি মেরে ফেলে দিত, এই যাও ওই দিক থেকে যাও, আমার ঘুম আসে, সেইগুলো করতো। তো তো উনি কি করছে, উনি মোবাইলটা ঠিক করে আনছে, ঠিক করে আনার পরে উনি কুমিল্লায় চলে গেল, আমি ঢাকায়। তো ওখান থেকে 2 দিনের মতো উনি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমার বাচ্চাকে দেখছে 2 দিন অনলি। এরপর সে আসছে, আসার পরে আমাকে বাচ্চা সহ নিয়ে যাবে দেশে ঘুরতে, জানুয়ারি 12 তারিখে। তো আসার পরে সিম্পল একটা বিষয় নিয়ে যা করলো সে, মানে এই জিনিসগুলো আমার মাকে বোনকে বলতাম, বিশ্বাস করতে পারতো না যে ও এরকম করে। মানে আমার হাজবেন্ডকে দেখতে মানে এমন লাগতো যে সে পরকিয়া করতে পারে, আমার সাথে এই ধরনের ব্যবহার আছে করতে পারে, বা সে আনরোমান্টিক একটা পার্সন, বুঝাই যেত না। মানুষের সাথে সে এমন ব্যবহার করতো আর এমন এমন কথা বলতো যে মানুষ মনে করতো আমি অনেক সুখী। তার মানুষকে ওইটা নিয়ে, আমি আর এটা নিয়ে কোনো বার্গেটিং করতাম না, ওকে ফাইন, আমি সুখী। তো মা তো নিজের চোখে দেখতেছে, তো আমাকে প্রতিদিন কি করি, ঘুম থেকে উঠে 1টা-1:30টার দিকে 2টা বাজে নাস্তা করি, নাস্তা করার পর রান্না বান্না হলে সর্বপ্রথম ওনাকেই বলা হয় যে এই শোনো তুমি খাবা? তো উনি যদি পেট ভরা থাকে বলে কিনা আমি এখন খাবো না, আমি তো একটু আগে নাস্তা করছি, পরে খাই। আচ্ছা ঠিক আছে, তো পরে চাইও তুমি কখন খাও? ওকে ঠিক আছে। তো এরকম সবসময় হইতো। তো হঠাৎ করে শনিবার ছিল সেদিন, তা আমি ও নাস্তা খাইছি, নাস্তা খাওয়ার পরে 3টা-3:30টার দিকে ঠিক আমি বলতে চাই চলো ভাত খেবে না? আমি আবার সকাল ডায়েট করি বিথে সকালে ঘুম থেকে উঠি, আমি নাস্তা পানি কিছু খাই না, ওই একবার ভাতটাই মুখে দিই, এতে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা সমাধান হয়। তাই বললাম চলো আসো নাস্তা করি, হ্যাঁ ভাত খাই। বলে না আমি ভাত খাবো না, তুমি খাও। হ্যাঁ, তা আমি ভাত খেয়ে নিছি, যেহেতু আমি সকালে নাস্তা করি নাই। ভাত খাওয়ার পরে তো আমি 3:30 বাজে ভাত খেয়েছি, ঠিক 3:45 বাজে আমি গেছি তাকে খুঁজতে, ঘরে নাই। কিরে আমাকে তো বলে বাইর হয়, ঘরে নাই কেন? আমার ছেলেকে জিজ্ঞেস করি বাবা কোথায়? বলে কি বাবা তো বাইরে গেছে। কখন গেছে? এতক্ষণ। আমি বলছি ঠিক আছে, একটা সিগারেট খেতে হয়তো সর্বোচ্চ 5-10 মিনিট সময় লাগবে, চলে আসবে। আমার 4:30 বেজে গেছে। আম্মুকে বললাম ও মা এরকম করে পাই না তো, কই গেল? কি ভাত সাদছে না, আমি সাজছি। আলা বলে কি কি জানে। পরে 6টা বাজে আসছে, 6টা বাজে আসার পর জিজ্ঞেস করলাম তুমি ভাত খাবে না? ভাত খাও। বলে না রাতে একবারে ভাত খাবো। খুব অ্যাকশন, ওনার ভিতরে অনেক অ্যাকশন ছিল, অনেক জিদ দেখাইতো। রাতে একবারে ভাত খাবো। আমি তুমি কি টিটকারি মারতেছো? তোমাকে আমি ভাত সাদি নেই, কয়টা বাজে সাজছো? 3:30টায় সাজছি। তাহলে 4টা বাজে কেন সাজলা না? আমি তো সাজতে গেছি 15 মিনিট পরে, তুমি তো ছিল না। আর প্রতিদিন তো এটা হয় না। প্রতিদিন তুমি বলো পরে খাবো, পরে এসে আমার কাছে বলো তানিয়া আমাকে ভাত দাও, তারপরে আমি ভাতটা দিই। এরপরও আমার সন্দেহ লাগছে, তোমার আওয়াজ টাওয়াজ কিছু পাইনি। আমি আসার পরে তোমাকে বললাম, তুমি কি করলা? তুমি উল্টা আমার সাথে ঝাড়ি মারতেছো। মানে আমার সাথে সেদিন এমন আচরণ করলো, আমার মা বোন পুরো অবাক। মানে এখানে আমার কোনো দোষ ছিল না বিন্দু মাত্র। হ্যাঁ, প্রতিদিন একটা নিয়মে যাচ্ছে, আজকে হঠাৎ করে কি হয়েছে? সে রাতে ভাত খায় না, রাতে আমি ভাত আই না 10টা-11টা দিয়ে ভাত আই না, সামনে এভাবে দিচ্ছি যে এই নাও খাও, তারপরও খায় না। মানে দোষ ধরবে বিদেশে মানা করছে আমি এখন ভাত খাবো না, তারপরও ভাত এনে দিচ্ছি, তারপরও খায় না। তো মনে মনে চিন্তা করছি দাঁড়া, আমার সাথে এরকম করলে কালকে তো তুই আমাকে নিয়ে যাবে, আমি আর যেতেছিলাম। হঠাৎ করে আমার ছোট বাচ্চা এসে বলে আম্মু আমার জুতাটা কই? আমি বলছি কেন? বলে কালকে দেশে যাবো। আমরা দেশে যেতেছি না, এখন তার মাথা নষ্ট। আমি তো বাঁকা হয়ে গেছি। এখন তো সে আমাকে বোঝানোর চেষ্টা, কেন যাবে না? আমি একবার বলছে যাবো না তো যাবো না, আমি যেটা বলি সেটাই। তো সে আমাকে আর নেওয়ার সাহস করতে পারেনি, সে বুঝতে পারছে যে আমি তার উপর বেশি চড়ছি। তো উনি একা চলে গেছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, এটার মধ্যে কি কারণ জানেন?
ওই মহিলার হাতে সবজি খিচুড়িটা সে অনেক পছন্দ করে, ওখানে তার খিচুড়িটা খাওয়ার ডেট ছিল। ঠিক আছে, হাউ ডু ইউ নো? সে আপনি কেমনে জানেন? এটা শেয়ার করছে ওই মহিলার বান্ধবীর কাছে। যখন পরকীয়া প্রমাণিত হলো তখন ওই মহিলা বলছিল আপনার হাজবেন্ড তো এরকম খিচুড়ি খেতে চাইছিল অমুক দিন, তারপরে সে তরুহুরু করে রান্না করলো, আমাকে বললো যে তানিয়া জামাই দেখো আমার হাতের খিচুড়ির জন্য পাগল হয়ে গেছে, সে বাসে ভাত না খেয়ে আমার খিচুড়ি খেতে আসছে। ঘটনায় আসেন কেমনে জানলেন? ঠিক আছে, এখন আমি রাখলাম, তারপরে বলি ডিসেম্বরের 28 তারিখ যে ঘটনা রোদের সাথে ঘটছে, 1 তারিখে তার সাথে আমি কথা বলি না, ওই ঘটনার পরে আমি কথা বলি না আর ফোন ধরি না, রাতে ফোন দেয় সবসময় একটাই কথা, হ্যালো বাচ্চারা কেমন আছে? ভালো আছে। বাচ্চারা কিতা করে? খাইতেছে। বাচ্চারা কিতা করে? খেলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। একটাই কথা, শেষ, মুখস্থ। আমি আবার বলতাম মা দেখো এটি বলবে, লরেন্স বিকাজে বলতাম, তো আবার সবাই এটা ফান করতাম, এতটুকু কথা, ভালো মন্দ আমার ব্যাপারে কিচ্ছু না। তারপরে সে ভাবলো যে আমি তো এমন তারা হয়েছে, ওই চালাকি করে ওই ফাতেমার মাকে আমার বাসা পাঠাইছে, নতুন বাসা দেখতে আসবে। আয়সা বললে তানিয়া তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলো না, তোমার জামাই বলে এটা। তখন আমি বলছি আপনার সাথে কেন কথা বলে? কয় না তোমার জন্যই কথা বলছে, তোমার বুঝাইতে আসতে বলছে। আমি আপনাকে কেন ফোন দিবে? হ্যাঁ আপনাকে কেন বোঝানোর জন্য? সে ভালো করে জানে না যে আমি অনেক বাঁকা টাইপের মানুষ, একবার বাঁকা হইলে সোজা হই না। সে জানেন কি করছে, ওর কাছে আবার বলতেছি বিচার, আমি তো জানি না। বিচার দিলাম, ওনার মেয়ের জন্য স্কুলের ব্যাগ দিলাম, 2000 টাকা দিলাম, স্কুলে ভর্তি করো। বুঝেন কথা, এটা ডিসেম্বর 24 তারিখ 2022 কথা বলতেছি। স্বামীর গার্লফ্রেন্ড রে আপনি পালতেছেন, মানে আমি একদম পুরা সংসার চালাইছি, জামাই ওর সংসার আমি চালাইছি, বা পুরা ধুমসে চলছে ওদের সংসার। তো পরে কি হয়েছে, চলে গেছে। জানার 1 তারিখে আমাদের এলাকায় একজন নেতার বিয়ে ছিল, অনেক বিশাল বড় বিয়ে। তো আমি যে ডিপ্রেশন থাকি, সে আসতে চাচ্ছে, আমি বলছি আপনি আইসেন না। আমার আবার 31st ডে নাইট আমার বার্থডে, মানে বছরের প্রথম দিন হচ্ছে বার্থডে, তো এটা আমার জন্য অনেক স্পেশাল, আর তার জন্য আনস্পেশাল। এবং সে প্রত্যেক বছর আমাকে কাঁদাইছে, পৃথিবীর সবাই আমাকে উইশ করুক, কিন্তু তার একটা উইশের জন্য আমি কাঁদছি, অনেক আকলাইছি, একটা উইশ পাইনি ভাই, একটা ফুল পাইনি। আমার মা লজ্জা ভেঙা বুঝাইছে যে মিশামিশি একটা ফুল দেয়া উইশ করে দিও, বোন বুঝাইছে, পাইনি ভাই আমি এই জিনিস। ওই দিনটা আমার অনেক কষ্টের থাকে, অনেক কষ্টের ভাই দিনটা। আমার মনে হয় কি জন্মটাই বৃথা, যে একটা হাজবেন্ডের থেকে একটা ফুল, একটা উইশ আমি বলি নেই, বার্থডে করো, কেক আনো, বাস একটা আদর ভালোবাসা দিয়ে কথা, ভাই এই জিনিসটা পাই নাই। আমি বলছি তুমি যদি আসো, আমার বছর প্রথম দিনটা নষ্ট হয়ে যাবে, তুমি আসবা না, তুমি দেশে থাকো। বলে আমার একটা জরুরি কাগজপত্র লাগবে, হ্যাঁ ঠিক আছে, তোমার কাগজপত্র লাগতে পারে, তুমি 2 তারিখে আসো, কিন্তু 1 তারিখে তুমি মানে 31st নাইটে আসবা না, তুমি ডেতে আসো, পরের দিন সকালে আসো, বিকালে আসো। তো আসছে, তো নর্মালি আমি তার সাথে কথা বলিনি, তার প্রতি যে দায়িত্ব, খাওয়া দাওয়া যেটা আছে সেটা আমি ওনাকে রেগুলারলি দিচ্ছিলাম। ঠিক আছে, রাতে আমি বিয়ে বাড়িতে গেছি, এখানে এটা কারণ আছে সবকিছুর উছিলা, মানে আল্লাহ তো মানুষকে দিবে, একটা উছিলা লাগে না? তা আমি পর্দা করি, খুব সুন্দর করে সাজছি, পার্লার থেকে সাজছি, তো আমি তো পর্দা খুলতে পারি না, যেহেতু আমি একটা বেপর্দাশীল নারী ছিলাম, পর্দাতে আসছি। তো ওখানে আমি অনেক মজা করছি, নিজের অনেকগুলো ছবি তুলছি। এরপরে ওখানে বিয়ে বাড়িতে পুরান ঢাকার বিয়েটি জানেন যে বাচ্চারা টাল হয়ে অনেক ডিজেতে নাচানাচি করবে, এক একজন পাঞ্জাবি ছিঁড়ে নাচানাচি, ওগুলি ভিডিও করছে, মানে দুষ্টমি করে, হ্যাঁ ভিডিও করে বাসায় আনছে। বাসায় আনার পরে আমি ওকে বললাম, আমার বোনকে বলছি যে তুমি তো জানো না একটা বিষয়। বলে কি? তুমি এত ফানি ভিডিও তুলছি, তুমি পাগল হয়ে যাবে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, যা করছে ছেলেগুলি। পরে বলে কি আচ্ছা ঠিক আছে পরে দেবো, সেদিন আর দেখে নেই। তো সেদিন আমি অনেকবার, মানে আমি এটা বলতে হয়, আমি খোলাসাই বলতে হবে, অনেকবার ওর বাবাকে, যখন আমি ওর বাবার প্রতি অনেক বেশি আপসেট হয়ে যাই, অনেক বেশি বিরক্ত হয়ে যাই, তখন সে বুঝে যে সে আমাকে কিভাবে কাবু করতে হবে, তখন সে আমাকে আদর ভালোবাসা করার জন্য আসে। তো সেদিন বুঝতে পারছে যে লং টাইম আমি তার সাথে অনেক বেশি চেতা, যে কোনো সময় আমি তাকে ছেড়ে দিতে পারি, তার এটা ভয় আছে মনে। সেদিন সে অনেক চেষ্টা করছে আমার সাথে আদর ভালোবাসা দিয়ে কথা বলার জন্য। তো আমি সেদিনই নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করে তাকে আমি ঘোর প্রতিবাদ করছি, সেদিনই প্রথমবার। অনেকবার চেষ্টা করছি, পারিনি। সেদিন খুব কষ্ট লাগছিল, আর খুব চিকাপেটা কাঁদছি। তখন মা বোনের লোক লজ্জা ভুলে গেছি। আমার মা বোন 2 বার আসছে, আইসা আমার ঘরেতে বেরিয়ে গেছে, কিছু বলতে পারেনি, কথার ভাষা শুনে, কারণ ডিসকাসটা শুনে। হ্যাঁ, পরে ও লজ্জা পাইছে অনেক। আমি ওর সাথে পারতেছিলাম না দেখে আমার বড় ছেলেটাকে খামচি মেরে উঠাইছে, উঠাই বলছে তোমার বাবাকে বলো
আমাকে যাতে শরীরে টাচ না করে, তাহলে আমি এখন মরে যাব। মানে আমি আমার বড় ছেলেটাকে উঠাইতে হইছে। এরপর বড় ছেলেটা ওর বাবারে ধাক্কা দিয়ে বলছে, আমার মার অনেক জিদ উঠছে, তুমি আমার মায়ের সামনে থেকে চলে যাও, তুমি কিছু বলো না, তুমি মায়ের অনেক জ্বালাও। কারণ আমার এই বড় ছেলেটা টোটাল সাক্ষী ওর বাবা আমার সাথে কি কি করছে। তো পরে এই ঘটনা ঘটছে, তো সেই ছবিগুলি কিন্তু দেখা হয়নি। সেই ছবি হ্যাঁ 1 তারিখে, ওটা তো রাতের ঘটনা হয়ে গেছে, ভোর সকালের ঘটনা। 1 তারিখে ঠিক 8:20 বা সামথিং হবে, ওই সময় আমি বলতেছে আয় তুই ছবিগুলি দেখোস না, আয় একটু দেখ। তো আমি ওকে ছবিগুলি দেখাচ্ছিলাম, ভিডিওগুলি দেখাচ্ছি, ও হাসতেছিল, আমিও হাসতেছিলাম। তো আমার একটা ছবিতে হঠাৎগুলো কমেন্টস করে, তোমার চোখের নিচটা এই জায়গায় কালো হয়ে গেছে, এটা কালো লাগে কেন? আমি কি বললি, কালো লাগে? এত সুন্দর ছবি উঠছে, একটা ছবি দেখোস না, বাকি ছবিগুলি দেখ। পরে ও এটা বলাতে বিশ্বাস করেন ছবিগুলো আমি ক্রপ করে দেখতেছি, যে কেন আমার কালো লাগে, কেন আসলে কেন লাগলো, আমি এত সুন্দর করে সাজলাম। পরে দেখলাম 2-1টা ছবিতে ওই লাইটের শ্যাডোর কারণে এরকম ছায়াটা পড়ছে। দেখতে 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 সেই নেকেড ছবিগুলি আমার সামনে চলে আসছে। নেকেড নেকেড বলতে মানে আমি জানি না আপনি কিভাবে নেবেন, যদি আমি একটু লজ্জাবোধ করতেছি। ইমোতে ভিডিও কলে একজন আরেকজনের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। আপনি ইংরেজিতে বুঝেন, আমি বাংলায় আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, পরকীয়ার যে আচার সেটা ওরা করতেছিল ভিডিও কলে, রাইট? শারীরিক প্রদর্শন। তো ওই মহিলাটা খোলামেলা একদম, মানে বিশেষ করে ওর বাবার শরীরে গেঞ্জিটা ছিল, বাকিটা আমি জানি না কারণ অতটা স্পষ্ট আসে নাই। কিন্তু ওই মহিলার গায়ে একটা মানে কি বলে, একটা কাইথনও ছিল না, একটা সুতা ছিল না, একদম উইদাউট ক্লথ। হঠাৎ করে তার ছবিটা আমার সামনে আসে। হ্যাঁ, আর এটা নেওয়া হয়েছে কি স্ক্রিনশট। ভিডিওটা ধরেন কারোর সাথে ভিডিও কলে কথা বলে একটা স্ক্রিনশট নেই না, জাস্ট এটা হয়েছিল, ওই ছবিটাই আমার কাছে আছে। তো ওই আমাকে দেখি কি যে ওনার গায়ে প্রথমে আমি এতটুকু হাত দেখছি, ওনার গায়ে কাপড় নাই, সেটার ছবি আমার মোবাইলে কেন, সে আমার মোবাইল দিয়ে ছবি তুলছে কেন? হ্যাঁ, ভালো করে দেখলাম যে পাগল নাকি। এরপর বিশ্বাস করেন এভাবে স্কিপ করতে 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 তখন আরো 5-6টা-8টা ছবি এসে গেছে। আসার পরে দেখি ভাই ওর বাবা তো ভিডিও কলে দেখতেছে ইমোতে বাবার চেহারা, অ্যাক্টিভিটিস, মানে একজন নারী যে পুরো শরীরের কাপড় খুলে ফেলছে, একটা পুরুষ মানুষের একটা অ্যাট্রাকটিভ একটা লুক, একটা অ্যাক্টিভিটিস কিছু না কিছু থাকে, তো সেই অ্যাক্টিভিটিস গুলো সেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি তো ওই মুহূর্তে মানে আমার হাত তো কাঁপুনি ধরছে, আমি কি দেখতেছি, ওই সহি পর্দা করা ওই মহিলার সহি করা মহিলা, কোনো কাপড় নেই গায়ে, তার কোনো কাপড় নেই গায়ে। এবং আপনার হাজবেন্ড যার সঙ্গে তার 24 ঘন্টা ঝগড়া হয় সেই মহিলাই, সেই ঠিক আছে। ওই মতোর বাবা কিন্তু ঘরে, দেশে না। মা গেছে কি করতে, আর বোন গেছে আমার জন্য আইসক্রিম কিনে আনতে। বড় ছেলেটা ছিল, সেই যে আমার কাঁপুনি একটা উঠছে, মানে একটা জিদে বলেন কষ্টে বলেন কাঁপুনি এভাবে কাঁপছি আমি, মানে প্রায় 5-6 ঘন্টা প্রাইভেট ছিলাম, এরকম ছিলাম। মানে আমার এই কাঁপুনিটি কমেনি, মানে আমি নিতে পারিনি আত্মবিশ্বাসের মধ্যে। এবারে বাবার কাছে গেলাম, যাইয়া বললাম এটা কি দেখো। পরে বলে কি এটা কি, ও তো এমন করে ফেলছে, মানে এটা কোথা থেকে আসে? ছবি কিন্তু ওর মোবাইলে তুলছে, এটা নোট করেন, ছবি ওর মোবাইলে তুলছে, আমার মোবাইলে না। কিন্তু মোবাইলে আমার আছে, আমার মোবাইলে এটা রয়ে গেছে, আর এটা আল্লাহ তাআলা আমাকে দিছে। এটার মধ্যে আমি খোলাসা করতেছি কিভাবে আসছে, এটা আমি বের করে ছাড়ছি। তো যখন আমি দেখলাম এই ছবিগুলি, আমি তো আকাশ থেকে পড়ে গেছি যে অ্যাজ এ ওয়াইফ আমি 12 বছর সংসার করছি তার সাথে, আমার সাথে এরকম ভিডিও কল কখনো হয়নি, আমাকে বলেও নাই কখনো যে ঠিক আছে আমরা একটু রোমান্টিক হই। কিন্তু উনি তো প্রবাসী ছিল, বাইরে দেশে ছিল। তারপরে এই জিনিসটা মানে ওই মহিলাটাকে আমি নিজের বোনের চাইতে বেশি মনে করতাম ভাই, অনেক আদর করছি। আমার বোনের পরে ওনারে আমি জায়গাটা দিছি, ওনার অভাব অনটনে সবসময় আমার সাথে ছিলাম। এত কিছু করছে, মহিলাটাই কিভাবে পারলো। আর ওই মহিলাটার সাক্ষী আল্লাহ তাআলার পরে, ও সাক্ষী যে আমি আমার জামাইয়ের জন্য, জামার একটু আদর ভালোবাসার জন্য আমি কি পরিমাণ কাঁদছি। ও তো সাক্ষী, ও কেমনে পারছে এটা। ধরেন আমার জামাই খারাপ ছিল, জামাই ওর উপরে লাভ দিছে, ও তো এটা আটকাইতে পারতো। অথচ আমার জামাই তো বলতে পারে যে মহিলাটার চরিত্র খারাপ, আমাকে কিছু করার চেষ্টা করছে, কেউ বলে না, কারণ ওরা দুজনেই খারাপ ছিল, দুজনের নিয়তেই খারাপ ছিল ভাই। পরে আমি ছবিগুলি দেখাইছি, ও বলে কি না এটি কি এডিট করছে তোমার কাছে পাঠাইছে, আমি কি তুমি কি নায়ক শাকিব খান,
তুমি কোনো মন্ত্রী মিনিস্টার যে কেউ দুশ্মনী করে তোমাকে এই ছবিতে এডিট করে তোমার কি আছে? তোমার টাকা পয়সা ধন সম্পত্তি সৌন্দর্য কোনটা আছে যে তোমাকে কেউ এইভাবে ব্ল্যাকমেল করার জন্য এডিট করবে? এটা কে দিছে? এটা কেউ দেয় নাই, উপর আল্লাহ দিছে আমাকে। পরে ওই মুহূর্তে তো উনি বারবার মানা করতেছিল ভাই। পরে আমার হাতে ঝাড়ু ছিল, জুতা ছিল, মনে করেন এই 12 বছরের যে একটা কষ্ট একটু হইলো ই করছি, থাপড়াইছি, জুতাটা পিটাইছি। যে তানিয়া মনে কর তার স্বামীর দিকে চোখ উঠায় কথা বলে নাই, কোনোদিন চোখ গরম করে কথা বলি নাই, তার আমি হাত তুলছি, মারছি। আমার সামনে যতবার আইছে ভাই বিশ্বাস করে আমি বুঝাতে পারবো না। আমার এইভাবে এসে রিকোয়েস্ট করে, তানিয়া প্লিজ, আমি বলছি এই হাত আমি কেটে ফেলাম তুমি যদি স্পর্শ করো। এই হাত দিয়ে তুমি অন্য নারী ধরছো, তুমি না পাক, তুমি না পাক, তুমি অন্য নারী ধরছো, আমারে ধরতে পারো না, আমি আমার শরীরে আগুন ধরে দিব, তুমি আমারে ধরবা না। আমি এমন ভাবে কাঁদছি, আত্মীয় স্বজন সবাই ডাক দিচ্ছি যে এটা প্রমাণ করার জন্য যে সে কি করলো। তাকে বলছি তুমি এক কথায় সবার সামনে স্বীকার করে ফেলো যে হ্যাঁ তুমি দোষী, আমি এই ছবিগুলি কাউকে দেখাবো না, আমি তোমার ইজ্জত মারবো না, ওই মহিলার ইজ্জত মারবো না। কিন্তু সে বারবার অস্বীকার করার চেষ্টা করে, বারবার মিথ্যা কথা বলে। তখন আমি বাধ্যতামূলক এই ছবিগুলি আমি সবাইকে দেখাতে হয়েছে, কেউ বাকি ছিল না, এমন সবাই এমন অবাক হয়েছে ভাই। জানেন আল্লাহ উত্তম বিচারকারী, কারণ এই ছবিগুলি যদি আমার হাতে না আসতো, আমার নিজের মা বোন আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করতো না সেরকম কাজ করতে পারে। এত সহজ করে আমার আল্লাহ পথটা দিছে জানেন। কিন্তু আমার কথা হলো যে আল্লাহ তুমি যদি আমাকে এই এই বাচ্চাটা বাঁচাইলা 12 বছর পরে, কেন 12 বছর আগে যদি বাঁচাইতা, আমার 2টা সন্তানের জীবনটা সুন্দর হইতো। অথবা আমি একটা কিছু করতে পারলাম, আমি কি করব? আমার সময়টা তো ফিরে আসে না ভাই, আমি সময়টা তো চাইলেও পারতেছি না আনতে। এরপরে আমি ওই মুহূর্তে বলছি আমি এই মুহূর্তে ডিভোর্স করে তার ঘর থেকে বের করে দিব। আপনি শুনছেন মেয়ের সাথে ডিভোর্স হোক, যার সাথে ডিভোর্স হোক, স্বামী তার ওয়াইফকে ঘর থেকে বের করে দেয়, ঠিক তো? কিন্তু আমি তাকে ঘর থেকে বের করে দিছি এক কাপড়ে, কারণ হচ্ছে ওনার যে কাপড় চোপড়টা আমি রাখিনি এটাই বেশি, কারণ যে কাপড় চোপড় পরে বের হয়েছে সেটাও আমার দেওয়া ছিল। অতটুকু সময় রাতে 2টা বাজে ডিভোর্স করি এবং আমি তাকে ঘর থেকে বের করে দেই। ঠিক আছে, বের করে দেওয়ার পরে আপনি জানেন যখন আমি তাকে ধরছি, সে আমাকে ম্যানেজ করার চেষ্টা করে নাই, সে ফাতেমা আমার কাছে দৌড়ায় চলে গেছে। কি বলে চলে গেছে জানেন? বলছে আমি এখন গ্রামীণ সিম কার্ডের অফিসে যাব, সিম কার্ডের অফিসে গিয়ে ওখানে যে আমি চেক করবো। আমি রাতে 8:30 9টা বাজে কোনো সেন্টার খোলা নাই। প্রথমত এটা হচ্ছে কারণ আমি এটি নিয়ে চলাফেরা করি, খোলা নাই। দ্বিতীয় কথা, সিম কার্ড হচ্ছে আমার এনআইডিতে, তুমি গেলে কি তোমার সব ডিটেলস দিবে না? দিবে আমাকে, তাহলে তুমি কেন যাইবা? এরপর আমাকে না বলে বের হয়ে গেছে। আমি তো মনে হচ্ছে পলাইছে, আমি আর পাই নাই। 2 ঘন্টা ওই মহিলার কাছে গেছে, মহিলাকে বুঝাইছে। তা নিয়ে মানে ওর কাছে ভালো সাজাটা ইম্পর্টেন্ট বেশি দিছে, আমার চাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে যে বুঝাইছে যে তানিয়ার কাছে কিছু এডিট করা ছবি আছে, তোমার আর আমার ছবি এরকম উলঙ্গ ছবির মধ্যে মাথা লাগায় করা যায়, এডিট করা যায়, এরকম এডিট করে আমাকে বলছে তোমারও বলবে, তুমি কিন্তু ভুল স্বীকার করবা না, তুমি বলবা এটা এডিট করে এটাই বলবা। ওখানে ওকে পুরো বুঝাই দিয়েছে। তারপর এটা আমার কাছে আসছে, আমাকে অনেক ম্যানেজ করার চেষ্টা করছে, আমি তো কিছুতে কিছু শুনি, আমি করে দিছি। এরপরে আমার মনে করেন আমি মেন্টালি ভাবে এমন অবস্থা খারাপ হয়েছে ভাই, আমি যে বাইটা আছি এখনো এটাই বেশি। আমি 22 দিন ঘুমাই নেই জানেন, 22টা রাত আমি ঘুমাই নেই। 1 তারিখে ঘটনা ঘটছে, 22 তারিখ আমাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করছে। আমার অবস্থা এত খারাপ ছিল ভাই। আমার 2টা বাচ্চা দুষ্ট, আমার মা ওদের সামলাইতে একদিন 24 ঘন্টায় বিলা গেছে আমার 2 রুটনা ভাত খাওয়াই দিবে, 24 ঘন্টা। আমার মা নিজে বিলা গেছে জানেন, আর আমি তো আমার হুঁশই ছিল না। 24 ঘন্টার মধ্যে মা আমাকে একবার ভাত খাওয়াই দেয় জোর করে, ভাত খাইতে খাইতে আমি অনেক কাঁদছি। সেই মা 24 ঘন্টা পরে মনে পড়ছে আমার মায়ের আজকে একদিন পুরো ভাত খাওয়াইনি। আয়সা কাঁদতে কাঁদতে ভাত খাওয়াইছে আর কইছে মাফ কইরা দে মা, তার পোলাপানের জ্বালা নেই আমি ভুলে গেছি। আমার ছোট বোনটা মাস্টার্সে পড়ে, হ্যাঁ ফাইনাল পরীক্ষা দিবে, ও আমার এই পজিশন দেখা ও পরীক্ষাটা দিতে পারেনি ভাই, ব্রিলিয়েন্ট ছাত্রী, পরীক্ষাটা দিতে পারেনি, প্রিপারেশনই নিতে পারে নাই, আমাকে নিয়ে টানাটানি। আমারে বাঁচাবে না, পড়াশোনা করবে, ও পারে নাই পড়াশোনাটা করতে, আজও পর্যন্ত তার ভর্তি হইতে পারলো না মেয়েটা, আমার জন্য ওইটাও শেষ ওর। 22টা দিন পরে আমাকে হাসপাতালে নেয়, আমার হাসপাতাল মেন্টাল হাসপাতাল শ্যামলিতে কি জানি সুই দেয়,
সুই দিলে ঘুমাই ঘুমাই খালি 2 দিন 3 দিন খবর থাকে না ভাই। ওখান থেকে আসার পরে একটুখানি আমি সুস্থ ফিল করি। আমি এমন মেন্টালি অবস্থা হয়ে গেছে ভাই, আমার মাথার এই সাইডে এখনো ব্যথা জানেন। আমি আজ পর্যন্ত সারা রাত ঘুমাতে পারিনি। যে মানুষটা 11:30 থেকে 12টার মধ্যে ঘুমিয়ে চাইতে পারেন, আমি সারা রাত ঘুমাইতে পারি না। আজকে যদি বলেন আজকেও আমি ঘুমাই নাই। আমি ভোর 5টা 5:30 বাজে নামাজ পড়ি, তারপরে আমি ঘুমাই, কারণ আমার অনেক ডিপ্রেশন হয়। আপনারা বিশ্বাস করবেন, ওর বাবা আমার খাটে, আমার বালিশে, আমার তোষকে, আমার এসি ছেড়া, আমার খাটে ওরা মেলামেশা করছে। এটা আমি কেমনে সহ্য করি ভাই? এটা অনেক বড় কষ্ট জানেন, অনেক বড় কষ্ট। এটা কোনো মেয়ে পারে না ভাই জানেন। আমি ওর বাবার জামা কাপড় যা আছে সব পিঠা ফেলেছি, রাস্তায় নিয়ে পড়ে ফেলেছি। আমি ঘরে যা ফার্নিচার ছিল, যেগুলো আমাকে কষ্ট হচ্ছে, এটা ওর বাবা ইউজ করতে আমি ইউজ করেছি, ওইগুলি সব মানুষের দিয়ে দিচ্ছে, আমি ফালাই দিয়েছি রাস্তাঘাটে জানেন। ওই খাট আমি পড়তে গেছি, আমার মা বলছে পুরো না, আমি কাউরে দিয়ে দিই। আমি এটা কোনো মেয়ে সহ্য করতে পারে না। আমার খাটে এসে ভাই, আমার ঘাটে এসে আমার জায়গাতে আরেকজন এসে মিলামেশা করে, এটা কত কষ্ট বুঝাতে পারবো না। এরপরও জানেন, আত্মীয় স্বজন সমাজে মানুষ কি বলে আমি খারাপ, আমার শ্বশুর বাড়ি মানুষ বলে আমি খারাপ। কেন খারাপ জানেন? সে এত বড় অপরাধ করছে, তারে ক্ষমা করে কেন আমি সংসারটা বাঁচাইলাম না? আমি 2 বাচ্চার দিকে কেন তাকাইলাম না? এরা আমাকে বলে, আপনি বলেন শরীয়ত আপনাকে সহজ করে দিছে, স্বামী যদি তোমাকে ভরণ পোষণ না করে তুমি তালাক নিতে পারো। স্বামীর সাথে যদি শারীরিক অথবা মানসিক মিল না থাকে তুমি তালাক নিতে পারো। কিন্তু সমাজের মানুষ খালি বাধা দেয়, বাধা দেয়। এই সমাজের মানুষের কারণে আমার মা বোনের জন্য আমার 12টা বছর সময় চলে গেছে। আমার 12টা বছর কেউ ফিরে দিতে পারবো? আমার 12টা বছর কেউ ফিরে দিতে পারবো? টাকা পয়সা কিনতে চাইনি, আমার সময়টাকে ফিরে দাও, আমার বয়সটা ফিরে দুঃখ ভাই। সবাই আমার তখন খারাপ বলতো জানেন, সবাই আলোচনা করতো যে ছেলেটা বেশি করে বেশি করে। পরকে সম্পর্কটা কি জানেন? শরীয়ত মোতাবেক আপনি যদি শোনেন আপনার পরিবারের বাইরে উমুকে পরকিয়া করছে, তাকে খালি একটা ময়দানে নিয়ে মাটিতে এই পর্যন্ত পুঁতে তাকে ইট পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, যেখানে আল্লাহ তাআলা একবার সুযোগ দেয় না ওই মানুষটাকে জীবিত রাখার জন্য। সেহেতু আমরা মানুষ কেন সুযোগ দিব? আমার শুধু একটাই পয়েন্ট ছিল যে আল্লাহ কি ওনারে ক্ষমা করবে? আল্লাহ তো বলছে ধরা পড়ার সাথে সাথে তাকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আমাদের আইনে নাই। আমি বলছি এই ঘটনাটা সৌদি আরবে হইতো, আমি বিচারটা সাথে সাথে পেয়ে যেতাম। সৌদি আরবে এই ঘটনাটা ঘটতো, আমি তো বিচারও পাইনি, আমি তো আখিরাতের আশায় রয়েছি। আমি বিচারটা পাইনি কারো কাছে, মানে শাস্তি দিতে পারিনি। আমি একটা মানুষের মনকে হত্যা করছে, একটা মানুষের ফিলিংস, জীবন সব কিছু হত্যা করছে। এরপরও আমি পাইনি, এরপরও আমি পাইনি বিচারটা। এই সমাজের মানুষের কাছে আমার প্রশ্ন, আমরা কি আপনাদের কাছে কখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারবো না? আমরা কি পুরুষ মানুষের মাথার মুড়ি হইতে পারবো না? আমরা কি পারবো না আমাদের শরীয়ত মোতাবেক যে একটা জীবন সেটা আমরা পালন করতে পারবো না? সেইভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না? একবার চিন্তা করেন, আমাদের সমাজে আমাদের নিয়ম কানুনটা কঠিন করে ফেলছে ভাই। শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে, এই সহজ পদ্ধতিটা কেউ অবলম্বন করতে দেয় না।
কেউ দেয় না। আজকালকার মানুষ এটাকে লিভ ইন রিলেশনশিপ বলে। লিভ ইন রিলেশনশিপ ভাই আমি জানি না, আমার ধর্মে এটা নাই, আমি এটা মানতে পারব না, আমি মানতে পারি না। এই বাচ্চারা এতিম হইব, বাচ্চারা বাবার থেকে দূরে থাকবে, এই একটা কারণে আমি এত কিছু সহ্য করছি। লাভ কি হয়েছে ভাই? কোনো কিছু লাভ হয়নি। এটাতে ভালো আমার দ্বিতীয় বেবিটা আসার আগে আমি একটা জীবন বাঁচাইতে পারতাম, জানেন। কাঁদবেন না বোন। আমি জানি না আসলে আমি আজকে পুরো পুরো আপনার সাথে যতক্ষণ কথা বললাম, সমাজের মানুষ অনেক কঠিন করে ফেলছে রুম, অনেক নিয়ম কঠিন। আপনি জানেন আমি আমি কেস করতে গেছি, জিটি করতে গেছি, সবাই বলে কি পরকীয়ার কোনো বিচার না, আমি বিচার পাই নাই। আমার আপনি কি কেস করবেন? এটা তো কেসই হয় না। পরে জানেন আমি নাপার দিকে কি করছি, আমি বলছি ওরা আবার অনেক গর্ব করে না, শ্বশুর বাড়িতে জিনিসপত্র নিতে পারলে আমার ছেলে শ্বশুর বাড়ির থেকে এটা দিছে, ওটা দিছে, এটা দিছে, এটা একটা ওদের গর্ব, অহংকার। তো দেশে যাওয়ার পরে তো দেশে পাঠায় দিয়ে, দেশে যাওয়ার পরে সবার কাছে আমার নামে উল্টো বদলাপ করতেছে, না ও ভালো না, ও আমার নামে এডিট করছে, হ্যাঁ না তেন না। আমি তো কাউকে বলতে চাইনি। তুমি কেন বলছো? যে কোনো কিছু বলতা, আমাকে কেন দোষারোপ করো? তুমি জানো, তোমার আল্লাহ জানে যে প্রকৃত দোষারোপটা কে। তাহলে আমাকে কেন দোষী করবা? আমাকে তোমার শ্বশুরবাড়ির মানুষ খারাপ জানে না, ভালো জানে, তারা তোমাকে খারাপ কিছু দেখেনি, তাদের কাছে কেন খারাপ করলা? তুমি খারাপ করছো তাই তুমি খারাপটা পাইছো। তো পরে এরকম করছে। পরে আমি চিন্তা করলাম যে আমার যে ফার্নিচার আছে, যা যা দিছি, আমি তো টয়লেটটা উঠাই আনতে পারবো না, আর আমি উঠানটা উঠাই আনতে পারবো না। এছাড়া যা আছে সবকিছু, 2টা মুরগি বাকি ছিল, 2টা মুরগি সহ আমি জিটি করছি থানাতে। জিটি করলাম, থানা থেকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে ওনাকে বলছে যা যা আছে সব দিয়ে দেন। সেটা দিত 3 মাস, 3.5 মাস, 4 মাস আমার ঘুরাইছে। তারপর আমি ঘুরছি, আমি নিয়ে ছাড়বো, আমি নিছি, ঠিক আছে, সব নিছি। এরপর লোভিত সবকিছু দেয়নি, কিছু না কিছু রেখেই দিচ্ছে। আমার ছেলে বাড়িতে গেলে একা যায়, তো গেলে বলে আম্মু এটা দেন ওইটা দেন, ও আমাকে এসে বলে থাক বাদ দাও, এই যে তার বেশি ছোট লোক হইতে পারবো না। তোমার বাবা ছোট মনের মানুষ দিয়ে কোটি এখনো রাখছে, কিন্তু আমি আর ছোট হইতে পারতেছি না, আমি পারবো না। আনার পরে জীবনে প্রথম থেকে নেই পর্যন্ত ভরণ পোষণ দেয় নাই, প্লাস এখন যে দিবে সেটাও না, কোনো মন মানসিকতা নেই, টিটার মাইন্ড, তার কোনো দায়িত্ব নেই ব্যাপারে, টাকা পয়সা ভরণ পোষণ কোনো দায়িত্ব নেই তার। আমি চিন্তা করলাম তাকে আমি এবার ছাড়বো না। আমি কেস করছি আদালতে, ওটা চলতেছে। জানেন তো আদালতের সিস্টেম, 2 বছর ধরে আমার ঘুরাইতেছে, না ওয়ারেন্ট বাইরে হয়, না একটা ভালো সুবিচার পাচ্ছি না আমি। তারপর অপেক্ষা আছে, কোনো না কোনো একদিন পাবোই। সেই জন্য আমার যে কাবিন নামে 1 লক্ষ টাকা ছিল, শরীয়ত মোতাবেক সেটা মাফ করতে পারবো না, মানে আল্লাহ তাআলা বলছে মাফ করা যাবে না, এটা ওনাকে আমার দিতে হবে। এই জন্য আমার কেসটা করতে হয়েছে। প্লাস ওদের ভরণ পোষণ, জন্ম থেকে নিয়ে পর্যন্ত ভরণ পোষণ দেয়নি, এই 2টা কারণে আমি কেস করছি। হ্যাঁ, আরেকটা কারণ আছে, গরু একটা আছে, গরুটা দেয়নি আমাকে। গরুটা যখন জন্মগ্রহণ করেন তখন আমি 15,000 টাকা দিয়ে কিনছি, বলছে গরুটা বড় হয়ে যখন বেবি হবে তখন বেবিটা তোমাকে দিব, গরু নিয়ে আসবো। তো ওর সাথে তো তার আগেই আমার, এইটা তো আপনি জিত থেকে করছেন, সেটা তো বুঝতে পারছি। হ্যাঁ, তো সেটা ওদের কথার কোনো দাম নেই। আমি যে কিনছি তো এটা আমার না, তুই তো আমাকে বলার আগে দিয়ে দিবি, তুই তো জানোস। উল্টা সেটা এই পর্যন্ত দেয়নি, জানেন, গরু লুকায় রাখছে। আমার যখন লোক গেছে, গরু লুকায় গেছে, গরু পাই না। মানে এটি নিয়ে, মানে যা রাখতে পারে ভাই, যা রাখতে পারে। এখন আমি বলি, এই যে আমি যে মোবাইলে পাইছি, প্রশ্ন তো এখানে না, গুগল ড্রাইভ তো চিনেনি, সবাই চিনি আমরা। গুগল ড্রাইভ করা ছিল আমার, যে পুরান মোবাইলটা ইউজ করতেছিল ওইটাতে আপনার, হ্যাঁ, ওর সাথে ওর মোবাইল দিয়ে কথা বলছে। আপনার ডিসেম্বর মাসে 2022 দুপুর 2টা 30 থেকে শুরু করে নিয়ে 3টা পর্যন্ত ওদের একটা ভিডিও কলে এরকম নেকেট ভিডিওটা হয়, ভিডিও কলটা চলে ওদের সাথে। ওই ভিডিও কলের কিছু বুঝে স্ক্রিনশট গুলো ওর বাবাই মেরে এটাকে সৌদি আরব পাঠায়, ওর বন্ধুর কাছে দুবাইতে পাঠায়, এবং আশেপাশে যে এলাকার বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখায়। এটা জাস্ট ক্রেডিট। হ্যাঁ, দেখ আমার জন্য মেয়েরা কত পাগল, শরীরের কাপড় খুলে আমারে দেখায়। বিষয়টা কিন্তু এখানে, ওইটা যখন দেখাতে গেছে, হয়তো ও ওর গ্যালারি থেকে পরে হয়তো ডিলেটও করে দিচ্ছে, কিন্তু গুগল ড্রাইভ তো আমার, ওখান থেকে যদি ডিলেটও হয় গুগলে কিন্তু রয়ে গেছে। আমার ওই ছবিগুলি কিন্তু 1 তারিখের ছিল, আর এটা হলো 28 তারিখে। এই 28 তারিখের ছবি, মানে 1 তারিখের ছবির আগে কিন্তু 28 তারিখের ছবি, ওটা দেখতে দেখতে স্কিপ হয়ে ওটা চলে আসছে টাইম মতো।
গুগলে যখন আপনি ক্লিক করবেন আগের তখন ওর লোকেশন আপনাকে দিচ্ছে, এটা কোন লোকেশন থেকে কোথা থেকে হচ্ছে লোকেশনটা আপনাকে দিয়ে একদম দিচ্ছে। বিছানার কোন পাশে শুইছে এটাও দেখা যায়, বিছানা কোন ডাইনে পাশে না শুচ্ছে। বাঁয়ে, কোন Right. মাথা হয়ে তাও দেখা যায়। তখন এটা আমি 1 সপ্তাহ পরে, আমি তো 1 সপ্তাহ পর্যন্ত মানে প্রমাতে ছিলাম যে কিভাবে আমার মাথায় ঢুকে না, আমি নিজেও জানি না। আমরা সবাই এটা আমি এখনো বলি অলৌকিক, কেন জানেন? এই মোবাইল দিয়ে আমার বাচ্চার ছবি তোলা হয়েছে, আবার ছবি তোলা হয়েছে, দেশের অনেক মানুষের ছবি তোলা হয়েছে, কিন্তু গুগল ড্রাইভে ওইটা আসে নাই। এটা কিন্তু আল্লাহর হুকুম এবং এটা অলৌকিক একটা শক্তির মাধ্যমে আমি পাইছি। তাহলে এটাই কেন আসবে? আল্লাহ চাইছে আপনি দেখেন, বাকি ছবি গেল কেন আসে নাই? আল্লাহ আপনার চোখ খুলে দিতে চাইছে এবং মুক্তি দিতে চাইছে। আমি মুখ দিয়ে বললে মানুষ বিশ্বাস করতো না। আল্লাহ তাআলা চাইছে যে আমি সমাজের চোখে, মানুষের চোখে যাতে আমি ক্লিন থাকি, আমি সৎ আছি, সৎ ছিলাম, সম্মান নিয়ে সেটাই যান। প্রমাণিত হয়েছে। আমি এই ছবিটা অ্যাটলিস্ট দেখাইতে পারছি। আর যদি মুখ দিয়ে বলতাম না, সবাই কি বলতো জানেন? মেয়ে মানুষ তো আমরা, বুঝেন না, বলতো তুমি যে ওর আরেকটা পাইছে তো, এটার লেগে, এটা ছাড়া লেগে এমন করতেছে, ডাইরেক্ট এটা বলতো। দোষ দেওয়া দুনিয়ার সবচেয়ে সোজা। ঠিক আছে, এটা দোষটা কিন্তু আমার উপরে আসতো। যদি কোনোভাবে কোনো ছেলে অন্যায় করে, তার কারণে যদি মেয়ে ডিভোর্স করে, বলে মেয়ের দোষ। আবার মেয়ের যখন দোষে তখন বলে মেয়ের দোষ। সব ক্ষেত্রে কিন্তু মেয়েদের কি আঙ্গুলটা তোলা হয়, ছেলেদেরকে কিন্তু তোলা হয় না। ঠিক আমার সাথে এটাই হয়েছিল। কিন্তু যখন আমি প্রমাণ দিতে পারছি, তখন আমাকে কেউ কিছু বলতে পারেনি, আজও পর্যন্ত না। আমাকে আমার রিলেটিভ প্রায় সময় বোঝায়, বাদ দে, বাচ্চাদের মুখের দিকে তাকায়া মাইনা নে। আমি বলছি নিবো, ভরণ পোষণটা যদি আপনি দায়িত্ব নেন অবশ্যই নিব, কেন নিব না? আমার একটা কারণ তো থাকতে হবে, অবশ্যই। আমি কি লোভে থাকবো? বোন, আমরা শেষ করি। শেষে যদি যারা দেখছে তাদের জন্য কিছু বলতে চান, হ্যাঁ, যারা দেখছে, যেসব মেয়েরা বা ছেলেরা, তাদের উদ্দেশ্যে যদি আপনার লাইফ থেকে শেখার কিছু থাকে মনে করেন? হ্যাঁ, অবশ্যই শেখার আছে। আমি শুধু আমার বোন যারা মেয়েরা আছে, কখনো নিজেদের মানে দুর্বল মনে করবা না। নিজেদের মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটা বের করতে আমরা 2 বছর, 1 বছর, 1 যুগ পার করে দিই, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এটা করবা না। টুডে অ্যান্ড টুমোরো, এটা মনে রেখো যে এটা হচ্ছে যে যুগটা আমরা চলে আসছি এই মুহূর্তে। এই যুগে অনেক ঘটনা ঘটবে। এই যুগে তুমি সৎভাবে থেকে তুমি সময়কে মূল্যায়ন করে সময়ের আগে ডিসিশন নিবা। যে মানুষ তোমার সাথে আজকে খারাপ ব্যবহার করতে পারে, তাকে 1 বার 2 বার 3 বার চান্স দিয়ে চতুর্থবার আর চান্স দিবা না। চতুর্থবার তুমি তোমার ডিসিশন নিজে নিবা। জীবন তোমার, তোমার সবকিছু। তুমি নিজেটা নিজে ভালো বুঝো। তোমার হাজবেন্ড বলো, তোমার পরিবার বলো, কে তোমার জন্য ভালো, এটা তোমার চাইতে ভালো কিন্তু অন্য কেউ বুঝবে না। সো এই জিনিসটা চিন্তা করে যদি তোমাদের ডিসিশন এবং তোমাদের সিদ্ধান্তটা তোমরা যদি সময়ের আগে নিতে পারো, তাহলে আমার মনে হয় যে আমার মতো অন্য মেয়েদের 1 যুগ পার করতে হবে না, লক্ষ লক্ষ জীবন বেঁচে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, শরীয়ত জীবনটাকে ফলো করো। শরীয়ত অনুযায়ী কি ডিসিশনটা দিচ্ছে, সমাজের দিকে তাকাও না। না খেয়ে থাকলে সমাজ তোমাকে এসে খাওয়াবে না। স্বামীর সুখ দিলে সমাজের সে সুখ দিতে পারে না। তো নিজের সুখটা নিজেরই চিন্তা করতে হবে। আর বিশেষ করে একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে ডিসিশন নিও না। একটা পুরুষ মানুষকে বিয়ে করার পরে অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর তাকে দেখো, অবজার্ভ করো, তারপরে গিয়ে বাচ্চা কাচ্চা চিন্তা করো। সঠিক। বাচ্চা হয়ে গেলে আর কিছু করা উচিত না। বাচ্চা হয়ে যাওয়ার কারণেই তো মানুষ এত মানে ঠিক আছে, সব ঠিক মেনে নিতে সহ্য হয়। করে। মেনে নিতে হয়। বাচ্চার কোনো দোষ নেই। এ নিয়ে বোন, আল্লাহ ভালো করুক। এবং যারা দেখলেন, শক্ত হওয়া জরুরি, নিজের পা শক্ত রাখা খুব জরুরি, এবং সম্পর্কের সম্মান যেন আমরা শিখি। আমি জানি না আজকে আমি কি